এইভাবে আর কতদিন কিং? প্রতি সময় প্রতি মুহূর্ত আকাশের দিকে তাকিয়ে আর কি হবে? যেটা যাওয়ার সেটা তো চলে গেছে। উপরের কথাগুলো বলে ওঠে লিজা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিং আকাশের দিকে। হঠাৎ করে লিজার মুগ্ধ মাখা মধুর মিষ্টি কোকিল কুহু সুর শুনে মুচকি একটা হাসি দেয়। রহস্যময় হাসি দিয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, যতদিন ওই আকাশের মাঝে সেই দুঃখের তারাটাকে দেখা যাবে, ততদিন তুমি আমাকে এই সময় সারাক্ষণ তাকিয়ে থাকতে দেখবে ওই সুখ নামের দুঃখের তারার দিকে। তুমি আসলে একটা কুয়াশা, তোমাকে ছোঁয়া যায় না, শুধু দেখা যায়। তোমাকে বোঝা বড় মুশকিল, তবে তোমাকে অনুভব করা যায়। কিং এক দৃষ্টিতে আবারও তাকিয়ে থাকে সেই শোক তারার দিকে। কেননা সেই শোক তারাটা তার খুব পরিচিত একটা তারা। তারাটি যেন আজকে পুরো আকাশকে রঙিন আলো ছড়িয়েছে। তার এই ঝলমলে আলোতে রঙিন হয়ে উঠেছে যেন প্রতিদিন এই কিং। কিং আবারও একটা মুগ্ধ মায়াবী এক রহস্যময় হাসি দিয়ে বলে ওঠে, হাহাহা, তুমি একদম ঠিক বলেছ। যেমন ধোঁয়াকে শুধু দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, মিলিয়ে যায় এই প্রকৃতির বাতাসের সাথে, ঠিক তেমন আমিও। আমাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, আমাকে বোঝা যায় না কিন্তু আমাকে অনুভব করা যায়, আমার উপস্থিতি টের পাওয়া যায়। কথাগুলো মন দিয়ে শুনছে লিজা। লিজা অনেকদিন হলো কিং এর সাথে আছে, কিন্তু এই কিং কি করে, কি তার পরিচয় এখনো ভালো করে জানেই না লিজা। লিজা আবারও রহস্যময় ঘোলাটের মধ্যে থেকে যায়। লিজা বলে ওঠে, হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। তোমার সম্বন্ধে বেশি কিছু জানি না, তবে আমি জানতেও চাই না। তোমার কাছে জানতে চাইলেও তুমি বলতে চাও না। কি হয়েছিল তোমার সাথে, তাও তুমি কাউকে জানাচ্ছ না। হাতে সিগারেট, অন্য হাতে মদের গ্লাস টেবিলের ওপর রাখা আছে। বিভিন্ন ব্র্যান্ডেড মদের বোতল। খোলামেলা এই শুনশান মধ্যরাতে এক দৃষ্টিতে আকাশের তারাটার দিকে তাকিয়ে মনের সুখে দামি ব্র্যান্ডেড সিগারেট এবং ব্র্যান্ডেড যুক্ত অ্যালকোহল নিজের মতো করে খেয়ে চলেছে। হালকা বাতাসে যেন পরিবেশটাকে মনোমুগ্ধকর করে তুলেছে। চারিদিকে বিভিন্ন রকমের রঙিন বাতি জ্বলছে। নিজের কথা শুনে ধোঁয়াশাময় এক হাসি দেয়, আবার বলে ওঠে, হাহাহা, সময় সবকিছু বুঝিয়ে দেয়। আমি হলাম কাচের গ্লাসের মতো। যদি কাচের গ্লাসটাকে যত্ন করে রাখতে পারো তাহলে সে অনেক দিন টিকবে। আর যদি গ্লাসটাকে যত না নিয়ে এখানে ওখানে ফেলে রাখো তাহলে সে খুব শীঘ্রই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কথাগুলো বলে মুচকি একটা হাসি দিয়ে সিগারেটের বাকি অংশটা ছাদের উপরে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ছাদের দরজা দিয়ে বেরিয়ে যায়। তার চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে লিজা। লিজা নিজে বুঝতে পারে না কেমন রহস্য লুকিয়ে আছে যেখানে অন্ধকার সরিয়ে আলোকে প্রতিষ্ঠিত করার জন্য অন্ধকার জগতে পা বাড়িয়েছে এই কিং। কিং আর কোনো কথা বলে না, সোজা নিজের রুমে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। প্রায় রাত ৩টা বাজে। চারিদিকে শুনশান নীরবতা, মৃদু বাতাস বয়ে যাচ্ছে। পরিবেশটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। অন্ধকারে ছেয়ে গেছেন অন্ধকার এই পৃথিবীটা। চাঁদটাও যেন ডুবে গেছে। চাঁদ নেই বলে চাঁদের সাথে তারাগুলো মিশে গেছে। মদের বোতল দিয়ে একের পর এক খেয়ে চলেছে রাফসান। সামনে অনেক ধরনের মদের বোতল ইচ্ছা মতো খেয়ে চলেছে। সামনে রাখা আছে অসংখ্য টাকার ব্যাগ। টাকা গুনছে আর একের পর এক মদ খাচ্ছে। হঠাৎ করে দরজা খুললে হাঁপাতে হাঁপাতে হতদন্ত হয়ে কোথা থেকে যেন রাসেল নামের একটি ছেলে দৌড়ে আসে। ছেলেটির সারা শরীর ঘেমে একাকার, অতিরিক্ত ভয় আর হাঁকানোর কারণে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে ছেলেটি। হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে ধাক্কা খায় রাফসানের মদের টেবিলের সাথে। হঠাৎ এমন হওয়াতে রাফসান চমকে ওঠে। মদ খেয়ে মাতাল হওয়ার কারণে নিজেকে সামলাতে পারে না সে। রাসেল দৌড়ে এসে ধাক্কা খেয়ে তার কপাল খানিকটা অংশ কেটে ফেলে। রাসেলের এরকম অবস্থা দেখে বাকি সবাই চমকের অবাক পর্যায়ে রাফসান। কেননা রাসেলকে এই প্রথম দেখছে এইরকম অস্থির হয়ে থাকতে দেখে। রাফসান বলে ওঠে, কিরে রাসেল, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? যেভাবে দূরে এলি মনে হচ্ছে তোকে কেউ মারার জন্য তাড়া করেছে। রাসেল নামে ছেলেটির গলার ভয়েস শুকিয়ে গেছে। সামনে কি আছে কোনো কিছু না দেখে যা পেয়েছে তাই ঢকঢক করে গিলে ফেলে। এক পর্যায়ে বলে ওঠে ছেলেটি, ভাই আমাদের বাঁচাও, আমরা হয়তো আর বাঁচবো না। সে চলে এসেছে এই শহরে।
ছেলেটির কথা শুনে খানিকটা অবাক হয় রাফসান, কেননা এই শহরে রাফসান মাস্তানিগিরি করে, তার উপর কেউ মাস্তানি দেখাতে পারে না। আর তার কিনা দলের ছেলেগুলো বলছে তারই দলের ছেলেদের মেরে ফেলবে। রাফসান এই কথা শুনে বেশ অবাক হয়ে বলে ওঠে রাফসান, কি এই শহরে রাফসান থাকে? রাফসানের শহরে রাজত্ব করতে এসেছে কে সে, যে আমার দলের ছেলেদের গায়ে হাত দিচ্ছে? কার এত বড় কলিজা? রাফসান থাকা সত্ত্বেও তারই শহরে মাস্তানি করতে এসেছে। রাফসানের কথা শুনে নিজেকে স্বাভাবিক করে সোফায় নিজের শরীরটা এলিয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, এটা আর কেউ না ভাই, এটা হচ্ছে কিং। নামটা শুনতে যেন কলিজার মধ্যে এক কাঁপুনি দিয়ে ওঠে রাফসানের। অন্যদিকে অন্ধকার রুমের মধ্যে কেউ একজন বসে আছে, মাকড়সার জাল দিয়ে ভরপুর। মাঝে মধ্যে শোনা যাচ্ছে শুনশান গুনগান নীরবতা। বাদুর আর প্যাঁচায় যেন রুমটাকে বসবাস ও তাদের বাসস্থান শুরু করেছে। এতটাই ভয়ঙ্কর ও ভূতরে দেখতে বাড়িটি। কোনো এক অজানা আগন্তুককে বেঁধে রাখা হয়েছে, যার সাথে আগন্তুকটির পায়ের নিচে রাখা আছে কাঠির সাথে অসংখ্য পেরেক মারা এক তক্তা, তার উপরে রাখা আছে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা সেই অজানা ব্যক্তিটির করুণ অবস্থা দেখে সোফার উপর বসে থাকা এক অজানা ভয়ঙ্কর আগন্তুক উচ্চ স্বরে হাসতে থাকে আর বলে ওঠে, হা হা হা। বেঈমানদের স্থান কখনো হৃদয়ে হয় না, শুধু হয় কবরে, আর না হলে পরপারে। কিং, এত চোখ খুলছে না, আর কতক্ষণই বা অপেক্ষা করবে? অন্যদিকে যে আজান হতে চলল, প্রায় 4টা বেজে গেছে। সময় হাতে আছে মাত্র 45 মিনিটের মধ্যে যা করতে হবে সেটা এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এই কিং এতদিন যা করেছে আর করবে সেটা সময়ের আগে। কিং যদি চাইতো পুরো শহরটা 5 মিনিটে ধ্বংসলীলা শুরু করে শেষ করতে পারে। সেখানে আরও 45 মিনিট সময় আছে। এত হাইপার হয়ে না লিজা। কিন্তু এই জানোয়ারের বাচ্চাটার তো কোনো জ্ঞান ফিরছে না, একে দিয়ে বা কি হবে? কুল ডাউন। এত হাইপার হলে চলবে না। কোনো মিশনে বা কোনো কাজ হাসিল করার আগে নিজের মাইন্ডটাকে সবসময় ঠান্ডা রাখতে হবে। এখন তাহলে কি করব কিং? বেশি কিছু না, এই গরম পানিটা তার চোখে ও মুখে ছিটা দাও। কথাটা বলতে দেরি, কিন্তু লিজা ফুটন্ত টকবকে গরম পানিটা ছেটা দিতে দেরি না করে সেই অজানা ব্যক্তিটির মুখে। অন্যদিকে রাফসান রাসেলের মুখে কিং নামটা শুনতে ঘামতে শুরু করেছে। হাত পা যেন অবশ হয়ে আসে, যেন তার হাত পা আর কাজ করে না, কথা বলতে পারে না। যেও যেন কথা বলতে পারে না রাফসান, শরীরটা যেন পুরো প্যারালাইজড হয়ে গেছে। ও পরিচিত এই কিং নামটি প্রায় অনেক বছর আগেই শুনেছিল। হঠাৎ করে কত বছর পর এই নামটা শুনে যেন অন্তরাত্মা কেঁপে ওঠে রাফসানের এইরকম অবস্থা দেখে রাসেল এবার বলে ওঠে, কি ভাই, শুধু কিং নামটা নিয়েছি তাতেই এই অবস্থা? আসল ঘটনা বললে তো তুমি হয়তো স্ট্রোক করবে। আমি নিজের চোখে দেখে এসেছি সেই ভয়ানক দৃশ্যটা, এখনও আমার চোখে ভাসছে। তুই যেভাবে কিং নামটা নিলি তাতে তো আমি কেন, যদি স্বয়ং আজরাইলও শুনে সেও ভয়ে কেঁপে উঠবে, কেননা এই নামটা যে খুবই ভয়ানক। আজকের সেই ভয়াবহ ভয়ঙ্কর দৃশ্য এবং সেই ভয়াবহ ঘটনার কথা, তোমার কথা মতো আমরা চাঁদা তুলতে গিয়েছিলাম ভার্সিটিতে প্রিন্সিপালের কাছ থেকে, কিন্তু সেখানে চাঁদা নেওয়ার পর আমরা আমাদের নিজ গন্তব্যে চলে যাই। সেখানে গিয়ে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। কি সেই ভয়ঙ্কর ঘটনা যার জন্য তুই এত ভয় পেয়েছিস? ভাই, সেখানে সেই ভয়ঙ্কর হ্যাকারের মাস্ক পরা সেই ভয়ঙ্কর আগন্তুক কিং। আবার রাসেলের মুখে রাফসান কিং নামটা শুনতেই চমকে ওঠে রাসেল, বলে ওঠে, হঠাৎ করে আমাদের সামনে সে চলে আসে। সে আদৌ কিং কি না জানি না, তবে তার পরনে ছিল ঠিক কিং যেগুলো পোশাক পরতো, একদম সেম টু সেম। মারার স্টাইল থেকে কাটার স্টাইল পর্যন্ত, হাঁটা চলা কথা বলার স্টাইল, সব কিছু কিংয়ের সাথে মিলে যায়। আসল কথাগুলো বলে একটা বড় ধরনের শ্বাস ফেলে। প্রকৃতি এই ঠান্ডা আবহাওয়ায় নিঃশ্বাস নিতে থাকে। অন্যদিকে বদ্ধ অন্ধকার কালো আসন্নময় রুমে বেঁধে রাখা সেই লোকটির মুখে গরম ফুটন্ত পানি সেটা দেওয়ার সাথে সাথে এক অন্তর কাঁপানো চিৎকার দিয়ে লোকটি পিটপিট করে চোখ খোলে। গরম পানি ছেটা দেওয়ার কারণে পুরো মুখটা ঝলসে গেছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। লোকটির মুখ দেখে যেন গা শিউরে উঠছে, বিশ্রীভাবে পুড়ে গেছে পুরো মুখটা, চোখগুলো যেন বেরিয়ে আসে এমন তার অবস্থা। লোকটি চিৎকার দিয়ে বলে ওঠে, কে কে তোমরা? আমাকে এভাবে তুলে এনেছো কেন? কি চাও তোমরা আমার কাছে? আমাকে যেতে দাও এখান থেকে। আহ আহ
আহ লোকটির মুখে এরকম কথা শুনে চেয়ারে বসে থাকা সেই আগন্তুকটি চিৎকার যেন আরো ভালো লাগেনি। তাই যখন সে চিৎকার করছিল তখন সেই লোকটির পায়ের নিচের পা দিয়ে খুব জোরে চেপে ধরে, যার কারণে লোকটি আহ বলে চিৎকার করে ওঠে। লোকটির এরকম করুণ অবস্থা দেখে এবার লিজা বলে ওঠে, কিং হাতে খুব অল্প সময়, দ্রুত একে মেরে ফেলে নিজ গন্তব্যের উদ্দেশ্যে যেতে হবে। লিজার মুখে আগন্তুকটি এই কথা শুনে শুধু মুচকি একটা হাসি দেয়, তারপর বক্স থেকে অনেক ধরনের কিছু সরঞ্জাম বের করে মুচকি হেসে বলে ওঠে, হাহাহা 3 বছর পর ফিরে এসে সেম নিজের জগতে, নিজের রাজত্বে, নিজের সিংহাসনে। তাই বলে কি সব কিছু দ্রুত করতে হবে? লিজা নামের মেয়েটির মুখে রাব্বু নামের ছেলেটি কিং নামটি শুনে থরথর করে কাঁপতে শুরু করেছে, ঘামতে শুরু করেছে। পুরো রক্তাক্ত শরীর যেন ঘেমে একাকার, রক্তের থেকেও যেন বের হচ্ছে তার শরীর থেকে অতিরিক্ত মাত্রায় ঘাম। কিন্তু নামটা শুনতে অন্তরাত্মা কেঁপে ওঠে। কি এমন রহস্য লুকিয়ে আছে কিং নামের অজানা আগন্তুকটির ভেতরে, যার নামটা শুনলে অনেকেই কেঁপে ওঠে? আপনাদেরও জানার ইচ্ছে করছে না কিংকে? অবশ্যই জানতে পারবেন। লিজা বলে ওঠে, কিং একে এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেবে যা এই মৃত্যু দেখে তাদের গ্যাং নয় বরং পুরো শহর কেঁপে উঠবে, টেলিভিশন, সাংবাদিক সহ সরকার। নিজের মুখে এরকম কথা শুনে কিং নামে সেই ভয়ঙ্কর আগন্তুকটি আবার এক মধুমাখাময় মুচকি রহস্যময় হাসি দেয়। তার এই হাসি দুটি মাত্র কারণ, এক হয় সে ছেড়ে দেবে, আর না হয় এতটাই ভয়ঙ্কর মৃত্যু দেবে যেটা পুরো আন্ডারওয়ার্ল্ড রেকর্ডটাকে কাঁপিয়ে তুলবে। কালো দুনিয়ার কালো মানুষগুলো ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। কিং বলে ওঠে, ওকে, ঠিক আছে, তোমার কথাটাকে আমি মেনে নিলাম। পাশে ক্যামেরা রাখা আছে, ওপেন করো আর ভিডিও করতে থাকো। সারা বিশ্বে ভাইরাল করে ছড়িয়ে দাও। সবাই জানুক, সবাই দেখুক, সবাই ভয়ে আতঙ্কে থাকুক। সবার মনে, সবার হৃদয়ে নতুন করে আবার কিং নামটা ভয়ে এনে দিক। সবার মাঝে ছড়িয়ে দাও, কিং চলে এসেছে নতুন করে তার শহরে নতুনভাবে রাজত্ব করতে। হা 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 হা। এই বলে আগন্তুকটি আবারও ভয়ঙ্কর হাসি দেয়। ভয়ঙ্কর হাসির সাথে সাথে ছেলেটির দু পা সেই পিরিক মারা কাঠের তক্তার উপর চেপে ধরে। মুহূর্তের মধ্যে সেই রাব্বু নামের ছেলেটির দু পা পেরেকের মধ্যে কাঠের ভেতর ঢুকে যায়। এফুর ওপর হয়ে যায় পায়ের তালু, ভেদ করে ওপরে দিকে জুলিগুলো বের হয়ে আসে। প্রায় কয়েকশো পেরেক মারা ঝুলি তার উপর দিয়ে বেরিয়ে আসে তালু ভেদ করে। পায়ের মাংসগুলো যেন জুলিগুলোর সাথে বেরিয়ে এসেছে বাইরে। ছেলেটি এক গগন কাঁপানো চিৎকার দেয়। তার এই চিৎকারে পুরো জঙ্গলটা, নিস্তব্ধ পরিবেশটা থমকে গেছে। থমকে যায় সময়, থমকে যায় পরিবেশ, থমকে যায় আবহাওয়া, থমকে যায় প্রকৃতির এই নীল রূপময় খেলা। ছেলেটি চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, তুমি এখনো বেঁচে আছো? কি রে, তোমাকে তো আমরা সেদিন মেরে ফেলেছি। তুমি 2 বছর পর কি করে ফিরে আসতে পারো? পারি, এই কিং চাইলেই ফিরে আসতে পারে। হা হা হা। শুধু আল্লাহর দয়া ও করুণার জন্য আজকে আমি বেঁচে আছি। কিং এই শালা জানোয়ারটার সাথে এত কথা না বলে তাকে অন্তরাত্মা কাঁপানো এক ভয়াবহ কষ্ট দিয়ে মেরে ফেলি। কথাটা বলে লিজা তার দামি শুট বুট পরা, দামি পায়ের ক্যাচ দিয়ে, বিটওয়ালা ক্যাচ, এমন কোনো মানুষটাকে আঘাত করলে নিমেষে সে নিস্তেজ হয়ে পড়বে, সেই পায়ের কেচ দিয়ে রাব্বু নামে ছেলেটির মুখ বরাবর মারে এক লাথি। মুহূর্তের মধ্যে পুরো মুখটা ফেটে যায়। এদিকে মুখটা গিয়েছিল পুড়ে, অন্যদিকে লাথি মারার কারণে পুরো মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে দেখতে। এটা ভিডিও করে আবার লাইভের মাধ্যমে দেখাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গেছে। সরকারের পক্ষ থেকে ফুল বাহিনীরা বেরিয়েছে। রাফসান আর রাসেল এখনো নিজেদের মধ্যে কথা বলছে, কেউ ফোন তুলছে না। এদিকে রাফসানের ফোনে একের পর এক কল আসতেই থাকে। রাসেল আবার বলে ওঠে, ভাই, সে কাউকেই ছাড়বে না। তোমাদের তিনজনকে সে নৃশংসভাবে হত্যা করবে। তবে হয়তো তোমাকে সে মারবেই মারবে, কেননা তুমি যার গায়ে হাত দিয়েছিলে সে আর কেউ না, তার অন্তর, আত্মা, তার মনের মানুষ, যাকে সে সবসময় তার হৃদয়ের ভিতরে রাখত, তাকেই তুমি হত্যা করেছ। তারপর তার সাথে বেইমানি করেছ। সে আপনকে মেরে ফেলেছে, আমি নিজের চোখের সামনে দেখেছি। কি বললি? আমার ডান হাত আপনকে মেরে ফেলেছে? তোরা সেখানে এতজন থাকা সত্ত্বেও সেই অজানা কিং কি করে আমার ডান হাত আপনকে মেরে ফেলতে পারে? তোরা কি করছিলিস ওখানে?
আমরা সবাই ছিলাম, কিন্তু ওকে দেখার পরেই তো আমরা সেখানে নিজেদের আত্মা দিয়ে নিজেদের জীবন নিয়ে চলে এসেছি। এখনও মনে হয় আমরা বেঁচে আছি, কিন্তু রুহুটা তার কাছে ধরা আছে। 2 বছর পর কিংকে দেখে ভয়ে আমার নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছিল, কেননা তার হাতে মরা থেকে নিজেকে মেরে ফেললে অন্তত কষ্টটা কম পাবো। তারপর সেখানকার পুরো ঘটনা খুলে বলতে থাকে রাসেল রাফসানকে। রাসেল প্রিন্সিপালের কাছ থেকে তার ধন সম্পদ নিয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছিল। প্রায় বেশ কয়েকজন। পুরো রাস্তা শুনশান নীরবতা অন্ধকারেই সে গেছে। পুরো রাস্তাটা কালো আধারে গিজগিজ করছে। বেশ ভয়ঙ্কর পরিবেশটা। রাস্তার এক সাইডে নদী, অন্য সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাছ, বাগান। তাই পুরো রাস্তাটা অন্ধকার। আকাশে চাঁদ বা তারা উঠলেও সহজে সে চাঁদের বা তারার আলো মাটিতে পৌঁছায় না। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে সিরিয়াল অনুযায়ী রাখা আছে অসংখ্য গাছ। গাছগুলোর মধ্যে যদি কেউ লুকিয়ে থাকে সহজে খুঁজে পাওয়া যাবেই না কাউকে। ফুল স্পিডে গাড়ি ড্রাইভিং করে রাসেল আসছিল। গাড়ির ভেতরে আছে রাসেল, আপন, শাফিক ও রফিক, কালাম, আরো বেশ কয়েকজন। কিছু দূর থেকে দেখা যাচ্ছে বাইকের ওপরে হেলান দিয়ে কেউ একজন শুয়ে আছে। বাইকটা রাস্তার মাঝখানে স্ট্যান্ড করা কারণে গাড়ি নিয়ে যেতে বড় মুশকিল বলে আগন্তুকের সামনে গিয়ে বড় রকমের গাড়িটাকে ব্রেক করে আপন। আগন্তুকটির মুখে ছিল হ্যাকারদের মাস্ক পরা, হাতের ওপরে এক ভয়ঙ্কর ট্যাটু, যেটা কিনা সবার খুব পরিচিত। ডান হাতে সোনার তৈরি এক চাইনিজ কুড়াল, বাম হাতে সিগারেট। হেলান দিয়ে বাইকের ওপর আপন, রাসেল, কালাম, রফিক, শফিক এইসব দেখে খানিকটা ঘাবড়ে যায়। আপন গাড়ির কাজটা নামিয়ে হালকা চিৎকার দিয়ে বলে ওঠে, কিরে শালা খানকির পো, তুই রাস্তার মাঝখানে বাইক রাখছিস কেন? তুই জানিস না আমরা কার লোক? আমরা রাফিয়ান ভাইয়ের লোক। নিজেদের জীবন বাঁচাতে চাইলে বাইকটাকে এখান থেকে সরিয়ে মানে কেটে পড়। হা 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 হা। আপন নামে ছেলেটির কথা শুনে আগন্তুকটি হাসতে থাকে, যার হাসির মানে হচ্ছে খুবই ভয়ঙ্কর, ভয়াবহ। আপন আবার বলে ওঠে, কিরে শালা খানকির পো, তুই আবার আমার মুখের মুখে তর্ক করছিস? বলি রে, তোর বুকের পাটা আছে। তুই জানিস আমরা কে? হা হা হা। তাই নাকি? তা শুনি, কে তোরা? আমরা এমন একজন যা শুধু মৃত্যুই বলতে পারে। যেমন তোর মৃত্যুটা এই মুহূর্তে আমার হাতে হবে। যেখানে কিং এর মতো আন্ডারওয়ার্ল্ডের কালো দুনিয়ার বাচ্চা যাকে আমরা মেরে ফেলেছি, সেখানে তুই কে? কথাটা বলে আপন গাড়ির ভেতরে চলে যায়। তারপর সেখানে গিয়ে গাড়ি স্টার্ট করে ফুল স্পিডে আগন্তুকটির দিকে গাড়িটি চালিয়ে নিয়ে আসতে থাকে। এখনো বাইকের উপর শুয়ে আছে আগন্তুকটি। যখনই তাকে ধাক্কা দিতে যাবে তখনই আগন্তুকটি সিনেমা স্টাইলে গাড়ির কাচের ওপরে তার সোনার কুড়ালটা দিয়ে মারে এক কোপ। কোপ মারার সাথে সাথে মুহূর্তের মধ্যে কাজ ভেদ করে আপনের বাম হাতে বাহা পর্যন্ত শরীর থেকে আলাদা হয়ে গাড়ির ভেতরেই পড়ে থাকে। গাড়িটা কন্ট্রোল হারিয়ে বিকট আওয়াজে ধাক্কা খায় গাছের সাথে। গাড়ির কাঁচ ভেঙে ভেতরে থাকা মানুষগুলো ছিটকে পড়ে বাইরে। হঠাৎ করে এমন হাওয়াতে সবাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে আরেকটি আগন্তুক বাইক নিয়ে হাজির হয়। গাড়ির থেকে নামার সাথে সাথে আগন্তুক এক হাসি দিয়ে বলে ওঠে, কি ব্যাপার কিং? এখনো তুমি এই শালা জানোয়ারের বাচ্চাগুলোকে বাঁচিয়ে রেখেছো? এইগুলোকে এখনই মেরে ফেলো। ভুলে যেও লিজা, সিংহ শিকার করার আগে হুঙ্কার ছাড়ে। ঠিক তেমনি এই কিং কোনো মিশনে গেলে কাউকে মারার আগে এই কিংয়ের ভয়াবহ দেখায়। হাতে তো অনেকগুলো পাখি ধরা পড়েছে, জাল ছেড়ে পালাতে পারবে না। কোনটাকে দেখে কোনটাকে মারবে? সিংহ যখন শিকার করে তখন সে ভালো ও মাংসওয়ালা প্রাণীটাকে দেখে শিকার করে। ঠিক আমিও তেমন করব। তার মানে কি এইখানে তবে আপন মরতে চলেছে? হয়তোবা কেউ একজন আমার হাতে শিকার হতে চলেছে। কথাটা বলেই নিজের মুখ থেকে হ্যাকারের মাস্কটা খুলে ফেলে। আগন্তুককে দেখার সাথে সাথে সেখানে উপস্থিত আপন, রফিক, শফিক, বাহাদুর শাহ, জাফর আহমেদ সবার অন্তরাত্মা কেঁপে ওঠে। যেখানে শুধু একটু জন্য রাসেল কিংকে দেখতে পায়নি, শুধু তার উপস্থিতিটাই টের পেয়েছে। কিং বলে ওঠে, তবে তাকে এতটা নৃশংসভাবেও কষ্ট দিয়ে মারব, যেটা কিনা সবার কাছে রূপকথার গল্প হিসেবে কল্পনায় থেকে যাবে। তাহলে সেই আগের কিং আর এখনকার কিং কি তাহলে একই স্টাইলে একই ফর্মে আবার ফিরে আসবে? লিজা, তুমি ভুলে যেও না, জঙ্গলের রাজা সিংহ গর্জন করে না বলে সে গর্জন করতে কিন্তু ভুলে যায় না। তার একটা গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে। ঠিক আমি আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলাম বলে
এটা ভেবে নিও না যে আন্ডারগ্রাউন্ড থেকে এসে আগের কিং ভয় পেয়ে আছে। আমি কিং ছিলাম, আছি, থাকবো আর থাকছি। কিং নামটা শুনতেই 2 বছর পর এইরকম হঠাৎ কারোর নাম শুনতে ভয় পেয়ে সবার মাঝে কৌতূহল জাগে। ছটফট করতে থাকে আপন। শরীর থেকে হাতটা রাস্তার ওপরে লাফালাফি করছে। এই দৃশ্য দেখে ভীষণ রকমের ভয় পেয়ে যায় উপস্থিত থাকা তারা সকলে। আগন্তুকটি তার বাইকের পেছন থেকে একটা ব্যাগ থেকে ছোট্ট একটা চেয়ার বের করে তার পাশে একটা সুইচে চাপ দিতেই চেয়ারটা বড় রকমের একটা সোফায় পরিণত হয়। পায়ের ওপর পা দিয়ে বসে পড়ে কিং। বাম হাতে সিগারেট, ডান হাতে চাইনিজ সোরাল তৈরি কুড়াল। রাস্তার ওপর বসে আছে রফিক, শফিক, সালাম, কালাম, জবাব। তারা সকলেই সাথে আছে রাসেল। রাসেল এবার দেখে ফেলে কিংকে। রাসেল কিংকে দেখার সাথে সাথেই সেখানে ভয় কাঁপতে শুরু করেছে। কোনো কথাই ছাড়াই সিগারেটের বাকি অংশটা আপনের চোখের ভেতর ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দু চোখ ঝলসে গিয়ে অন্ধ হয়ে যায়। চিৎকার করতে থাকে। তার চিৎকার যেন জঙ্গলের পশু পাখিরা ভয়ে অন্য জায়গায় পালিয়ে যায়। হৃদয় ভয়ে কাঁদতে থাকে উপস্থিত থাকা জুয়েল সহ সকলে। আপন সাথে সাথে এক চিৎকার দিয়ে বলে ওঠে, আরে এ তো কিং ছিল। তোরা নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে যা, নয়তো এই কুখ্যাত হায়নারূপে হিংস্র খুনিটা তোদেরকে গিলে খাবে। আমাকে নিয়ে ভাবিস না, আমি আমার বেমানে ফলটা আজ পেয়েছি। বেঁচে থাকলে দেখা হবে, তবে তোরা বেঁচে থাকতে আর কারোর সাথে বেমানি করিস না। আপনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মুখের ভেতর হাত ঢুকিয়ে জিহ্বাটাকে বের করে জিহ্বার মাঝখানে ফ্রাই করে দেয়। সাথে সাথে জিহ্বাটা 2 দিক দিয়ে ছিঁড়ে গিয়ে কুকুরের মতো মুখ দিয়ে ঝুলে থাকে। দৃশ্য দেখে ভয়ে কয়েকটা ঢোক গিলে তারা। আতকে বলে ওঠে জুয়েল, কিং কিং, তুমি এখনো বেঁচে আছো? আমাকে মারবে এমন কোনো বাপের বেটা আছে এই শহরে? কি করে? কি এসব? আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয়, বাস্তব। আর নিজের চোখে দেখবে কতটা ডেঞ্জারাস ও ভয়াবহ। কথাটা বলেই বক্স থেকে একটা শিক বের করে সোজা কানের ভেতর ঢুকিয়ে দিয়ে আপন নামের ছেলেটির যেমন হাতেকে রাস্তা দিয়ে যখন তার মালিক নিয়ে যায় তখন তার কানের মধ্যে অন্য এক যন্ত্র দিয়ে বাড়ি দেওয়া হয়। তার সাথে সাথে হাতিটা বিকট আওয়াজে চিৎকার করে। ঠিক তেমনই কিং নামে সেই আগন্তুকটি আপন নামে ছেলেটির কানের ভেতর শিক ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে এক ভয়ঙ্কর রূপে চিৎকার দেয়। সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। উপস্থিত দাঁড়িয়ে থাকা সকলে হা করে তাকিয়ে আছে। সবাই জানে এই কিং সম্বন্ধে, কিং কতটা ভয়ঙ্কর। এই কিং এর সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে তাকে মরতেই হবে। কিং ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড় দেয় না। লিজার কাছ থেকে এক তরল জাতীয় কোনো কিছু নিয়ে কিং নামে সেই আগন্তুকটি তার চোখের ভেতর ঢেলে দেয়। সাথে সাথে চোখগুলো কপাল থেকে বের হয়ে আসে। চাইনিজ কুড়াল দিয়ে একের পর এক কোপাতে থাকে। যেখানে কোপাচ্ছে সেখানে তাজা লাল রক্ত গড়গড় করে বের হচ্ছে। এরকম ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে আত্মহারা হয়ে ওঠে সবাই। আজ যেন তারা একই নামের আগন্তুকটির এই রূপ, নতুন রূপ দেখছে। আপন সেখানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। রাসেল এই দৃশ্য দেখার সাথে সাথে নিজের জান নিয়ে দৌড়াতে থাকে। সেখানে যে যেদিকে পাচ্ছে নিজের জান নিয়ে দৌড়াচ্ছে। অন্ধকার রাতে কে কোথায় যাচ্ছে সেদিকে দেখা দেখি নেই। চাচা আপন জীবন বাঁচা দৌড়ে চলেছে নিজেদের জীবন নিয়ে। তার পেছনে দৌড়াচ্ছে কিং। এক এক করে সবাইকে কোপাতে থাকে। কারোর শরীর থেকে মাথা আলাদা, কারোর শরীর থেকে পা অথবা হাত। শরীরে এক একটা অংশকে এক কোপে কেটে ফেলেছে কিং নামে সেই আগন্তুকটি। সেখান থেকে একমাত্র জীবিত অবস্থায় বেঁচে যায় রাসেল। বেঁচে গেল বলে ভুল হবে, কেননা তাকে কিং নামের আগন্তুকটি নিজে থেকেই ছেড়ে দিয়েছে। আর সেখান থেকে তুলে নিয়ে যায় রাব্বু নামের সেই অজানা ব্যক্তিকে, কেননা তাকে এতটাই অত্যাচার করবে যেটা ভাবনারও বাইরে। অন্তরাত্মার ভাবনা কাঁপানো সেই শহরে এক নতুন কিং নতুন রূপে জন্ম নিয়েছে। নিজের কাছে আপন মানুষেরা যখন বিশ্বাসঘাতকতা করে তখন কতটা কষ্ট লাগে তা বোঝানোর জন্য কি নতুন করে শুরু করেছে তার রাজত্ব। কিং হুঙ্কার মেরে বলে ওঠে, আই এম কিং, কিং দ্য কিং। কিং ছিল, কিং আছে, আর থাকবে। বক্স থেকে আরেকটা ড্রিল মেশিন বের করে লাশগুলোর কপালে গর্ত সৃষ্টি করে লিখে দেয় কিং দ্য কিং। তারপর সেখানে এক রহস্যময় স্মাইল দিয়ে বেরিয়ে পড়ে। সাথে সাথে ফেলে যায় তার খুন করা স্টাইল ও উদ্দেশ্যমূলক কিছু কথা। আর সেখান থেকে দৌড়াতেই হাঁপাতে হাঁপাতে উপস্থিত হয় রাফসানের কাছে রাসেল। রাতের রাফসান
আপন কিং, রাব্বু, রফিক, শফিক তারা অনেকেই মিলেছিল এই গ্যাংয়ের গ্যাংস্টার। শত্রুরা ও বিশ্বাসঘাতকতা করার কারণে কিং হয়ে যায় অজানা এক আন্ডারগ্রাউন্ডের ভিন্ন গ্রহের এক মানুষ। 2 বছর পর ফিরে এসেছে নিজের প্রতি হওয়া অবিচারের প্রতিশোধ নিতে। তারপর কিং নামে সেই আগন্তুকটি সেখান থেকে চলে আসে। আসার আগে প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সেই সোনার তৈরি কুড়াল দিয়ে টান দিয়ে এমনভাবে টুকরো টুকরো করে যে রাস্তার কুকুর শিয়ালগুলো দেখলেও তাদের খেতে ভয় পাবে। কিং হুঙ্কার মেরে চিৎকার দিয়ে বলে ওঠে, শালা জানোয়ারের বাচ্চাগুলো, তোরা জানিস নাই কিংকে? কিং চাইলে তোদের টুকরো টুকরো করে ফেলতে পারে। তোদের শরীরটাকে এতটাই টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করব যে তোদেরকে মাটিতে পুঁততে গেলে মাটি পর্যন্ত কেঁপে উঠবে। কিং অনেক হয়েছে, এখন আমাদের উচিত এইখান থেকে বেরিয়ে যাওয়া, নয়তো বিপদে পড়তে পারি। তাছাড়া কেউ জানেই না যে তুমি বেঁচে আছো। যদি তোমার খবর সবার জানা হয়ে যায় বা সব দিক দিয়ে ছড়িয়ে পড়ে, তাহলে আতঙ্ক ছড়িয়ে পড়বে। তাই খুব সাবধানে কাজ করতে হবে, কেননা সে বিশ্বাসঘাতকগুলো কিন্তু অনেক বড় গ্যাংস্টার হয়ে উঠেছে। তুমি না থাকায় তোমার জায়গাটা খুব সহজে তারা দখল করেছে। বাংলাদেশ সহ জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, চেন্নাই, ভুটান, এমনকি ইসরায়েল, ব্রাজিল, আর্জেন্টিনা দেশগুলোতেও তাদের রাজত্ব চলছে। বিভিন্ন রকম অ্যালকোহল সহ বিভিন্ন রকম দ্রব্যমূল পাচার করছে তারা। পরিচয় নাও, খোঁজ খবর লাগাও। বাকিগুলোকে কোথায় পাবো? কাউকে ছাড়বো না, কুত্তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু দেব তাদেরকে। ওকে, আমি খবর নিচ্ছি। বর্তমানে রাফসানের দলকে কে কে আছে, যেগুলো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তারা বর্তমানে কোন কোন জায়গায় আছে এবং কোন কোন পজিশনে আছে। ওকে। 2 আগন্তুক বাইক নিয়ে বেরিয়ে পড়ে তাদের নিজে গন্তব্যের উদ্দেশ্যে। অজানা কি ঘটেছিল এই কিং নামে ছেলেটির সাথে? কে এই কিং? কোত্থেকে এলো এই কিং? তার নাম কি আসলে কিং, নাকি অন্ধকার জগতে থাকার কারণে সবাই তাকে কিং নামে চেনে? সবকিছু ধোঁয়াশা আর কুয়াশা, গল্পের পাতায় শুধু কল্পনা আর গল্প কথা। আজও থেকে গেল তাদের জীবনের গল্পটা রহস্য। কি এমন ঘটেছিল যার কারণে সে এত ক্ষিপ্ত হয়ে 2 বছর পর নিজেকে আন্ডারগ্রাউন্ডে রেখেছিল, আর 2 বছর পর নতুন করে ফিরে এসেছে নিজের প্রতি হওয়া প্রতিশোধ নিতে? 2 আগন্তুক 2টা R15 গাড়িতে চেপে রওনা দেয় তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ফুল স্পিডে বাইক চালিয়ে পুরো শুনশান রাস্তায় টেনে চলেছে 2 বাইক দুটো শুধু হেডলাইটগুলোই দেখা যাচ্ছে, তাছাড়া কোনো কিছুই দেখা যায় না। অন্ধকারে মিশে যাচ্ছে আগন্তুক দুটি, হারিয়ে যায় কালো ধোঁয়ার মিশে যায় তাদের অস্তিত্বহীন অস্তিত্ব। সেখান থেকে হাঁপাতে হাঁপাতে এসে রাসেল রাফসানকে বলে ওঠে, তুই যা বলছিস সবকিছু তো কিং ভাইয়ের সাথে মিলে যাচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? তাকে 2 বছর আগে আমরা হত্যা করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, কি করে ফিরে আসতে পারে? ভাই আমিও তাদের হাতে মারতাম, কিন্তু তোমাকে সতর্ক করে দেওয়ার জন্য তারা আমাকে ছেড়ে দিয়েছে। জানি না কোন সময় আমাদেরকে পরপারে পাঠিয়ে দেয়। কিং মানে কিং, কিং কিন্তু হাজারে একটা হয়। সারা আন্ডার ওয়ার্ল্ড জুড়ে কিংয়ের মতো পাওয়ারফুল ব্যক্তিকে ছাড়া আর কেউ নেই। এখন আমার বিশ্বাস হচ্ছে না, যদি কিং বেঁচে থাকে তাহলে মৃত্যু আমাদের অনিবার্য। আর যদি কেউ কিং এর রূপ নিয়ে আমাদের সাথে মাইন্ড গেম খেলতে আসে, তাহলে তার গেমে তাকে মরতেই হবে। খোঁজ নে কে এসবের পেছনে আছে। ভাই আমি বেশ কয়েকটা টিকিট কেটে রেখেছি, যদি এটা কিং হয়ে থাকে তাহলে আমি দেশ থেকে পালিয়ে যাব। খোঁজ খবর নিচ্ছি আমি। শোন, কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যা। তোর কথা শুনে মনে হচ্ছে এটা কিং, তবে আমি বিশ্বাস করতে পারছি না। নিজের হাতে তাকে হত্যা করেছি, এসবের পেছনে হয়তো তার বহুরূপী বা কেউ তাকে নকল করছে। জানি না ভাই, 2 বছর পর হঠাৎ করে কি এসব হচ্ছে। এই 2 বছর তো বেশ শান্তিতেই ছিলাম, হঠাৎ করে কোনো এক অজানা ঝড় এসে তোলপাড় লাগিয়ে দিল পুরো শহরে। হয়তো পুরো শহরে এতক্ষণে নিউজ করা হচ্ছে চারিদিকে, কেননা খবর তো আর চাপা থাকে না। পুরো রাস্তাটা মনে হয় রক্তে রক্তাক্ত হয়ে গেছে। খুব ভালো কথা মনে করলি। টিভিটা অন করতো, দেখি বর্তমান লাইভে কি দেখাচ্ছে। কথাটা বলার সাথে সাথে রাফসানের কথা শুনে রাসেল দ্রুত টিভি অন করে। টিভি অন করার সাথে সাথেই সাংবাদিকরা খবর প্রচার করছে সেই রাস্তায় দুর্ঘটনায় এক মর্মান্তিক অনেকজনের মৃত্যুর ঘটনা। সাংবাদিক একের পর এক খবর প্রচার করছে। তার এই খবর দেখে অনেকেই কেঁপে উঠেছে। ছোট বাচ্চাগুলো ভয়ে থরথর করে কাঁপছে। বৃদ্ধ মানুষগুলো এই দৃশ্য দেখে নিজেদের চোখ বন্ধ করে ফেলেছে, কেননা শরীরগুলো এতটাই টুকরো টুকরো করা হয়েছে যে মাটির পক্ষে, এমনকি পোকামাকড় তাদের গোস্তের টুকরোগুলোও খেতে ভয় পাবে। মাটিতে পড়ে থাকা তাদের শরীরে বিভিন্ন অংশ দেখে যেন বারবার মাটিটা কেঁপে উঠছে। যেমন ভূমিকম্প হলে মাটি কেঁপে ওঠে, ঠিক তেমন করে বারবার কেঁপে উঠছে।
সাংবাদিকগুলো একের পর এক খবর প্রচার করছে, বিভিন্ন টেলিভিশনে, ইউটিউব, ফেসবুক দিয়ে পুরো বাংলাদেশে। অন্যান্য আশেপাশের দেশগুলোতে শুধু যে বাংলাদেশি মাফিয়াগুলো আছে তা নয়, বাংলাদেশের একটি ছোট দেশ থাকায় এখানে তাদের রাজত্বটা বেশি হয়, কিন্তু তারা সত্যিকারের আন্ডারগ্রাউন্ড থেকে অন্য দেশে থাকে, তাদের বাংলাদেশে কন্ট্রোল করে। যেমন চীন, আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, সাউথ আফ্রিকা, পাকিস্তান, এই দেশগুলোতে তারা আন্ডারগ্রাউন্ডে থেকে বাংলাদেশ সহ আরও অন্যান্য দেশকে কন্ট্রোল করে। মাফিয়া বলতে এটা সত্যিই মাফিয়া। শুধু মাফিয়ারাও মানুষ, কিন্তু তারা ভয়ঙ্কর ও হিংস্র। তারা মারতে বা মরতে ভয় পায় না, অথচ সাধারণ মানুষ তার নিজের একটু হাত কাটলে আর সে একটা রক্তের ফোঁটা দেখলে আত্মহারা হয়ে ওঠে। অথচ একজন মাফিয়া কিলার প্রতিনিয়ত কয়েকজন সে লাশ ফেলে, তার কল্পনার বাইরে, শুধু ভাবা যায় কিন্তু গণনা করা যায় না। যেমন ধরুন না, এই কিং তার নিজের ফর্মে থাকাকালীন কত যে মানুষকে মার্ডার করেছে তা কল্পনার বাইরে। 2 বছর আগে গণনা করে দেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী টোটালে আশেপাশে দেশগুলো, শহর, অন্যান্য দেশগুলো মিলে এই কিং নামের এই ভয়াবহ আগুন টুকটি মার্ডার করেছে প্রায় 4,500 কোটিরও বেশি মানুষ। রাফসান ভয়ে কোনো কিছু বলতে পারে না বলতে পারে। রাসেল সেখান থেকে বেরিয়ে পড়েন তার নির্জন রাস্তায় সিকিউরিটি নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে, ভাই আমাকে মেরো না, আমি এমন করতে চাইনি, কিন্তু পরিবেশের চাপে, বন্ধুদের ধোকায় তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছি। জানোয়ার কোথাকার! আগে মনে ছিল না? নৃশংসভাবে হত্যা করার পরে এখন বলছিস তুই কোনো কিছু জানিস না। যেদিন তাকে নিয়ে নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করেছিলি, তখন তোর এই দয়া, এই ভালোবাসা, এই করুণা কোথায় ছিল? জানোয়ার কোথাকার! প্লিজ ভাই, তুমি এভাবে হেসো না। তুমি হাসলে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। মনে হয় আমি চলে গেছি স্বর্গে, আর রুহটা ধরা আছে তোমার হাতে। তুমি শুধু কিং নয়, মহা কিং, ভয়ানক এক মানুষ, যার হাতে যে একবার পড়ে তাকে মৃত্যু ছাড়া অন্য কিছু উপহার দিতে পারে না যে। কি রে জানোয়ার কোথাকার, জানিস না আমার মৃত্যুটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা ভয়ঙ্কর হতে পারে? জানি ভাই, প্লিজ আমাকে যদি মেরো তাহলে আমাকে একবারে মেরে ফেলো, তিলে তিলে কষ্ট দিয়ে মেরো না। হা হা হা, তুই জানিস না তোর এই কিং ভাই কতটা হিংস্র, কতটা ভয়ানক। সিংহ যখন গর্জন করে পুরো জঙ্গল কেঁপে ওঠে, আর এই কিং যদি অহংকার মারে, পুরো বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলো থরথর করে কাঁপতে শুরু করে। সেখানে কিনা তুই কিংয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। তোকে কি করে ছেড়ে দিব বল? মরতে তো তোকে হবেই, মৃত্যু তোর জন্য অনির্বাচিত। ভাই ছেড়ে দাও আমাকে, আমি শহর ছেড়ে চলে যাব। বাংলাদেশ তো দূরের কথা, যে দেশগুলোতে তোমার রাজত্ব চলে সে দেশগুলোতে পাও দেওয়ার দূরের কথা, কল্পনাতেও ভাববো না, জগৎ নিয়ে আসবো না। কিং তার নিজের শত্রুদের ছেড়ে দিতে পারে, কিন্তু কখনো বিশ্বাসঘাতকদের ছেড়ে দিতে পারে না। তোরা জানিস না এই কিং কাউকে মার্ডার করলে তাকে এতটাই কষ্টদায়ক ও টুকরো টুকরো করে মার্ডার করে যে মাটির ভেতরে যদি সেই লাশের টুকরোগুলোকে রাখতে যায় তাহলে সেই মাটিটা পর্যন্ত কেঁপে ওঠে। কিং এর মুখে এরকম ভয়ানক শব্দ শুনতে পেয়ে কেঁপে ওঠে রাব্বু। লিজা হাসতে থাকে। লিজাও খুব ভয়ঙ্কর, যখন তখন মার্ডার করে হুমকি দেয়, মিশনে যায়, বিভিন্ন কাজের সাথে সেও যুক্ত আছে কিং এর সাথে। কিং বলে ওঠে, লিজা, অনেক কথা হয়েছে, ওর মৃত্যুর সময় হয়ে গেছে, আমার ব্যাগটা গিয়ে নিয়ে আসো। কথাটা শুনে খানিকটা মন খারাপ হয়ে যায় লিজার, কেননা ব্যাগ আনতে বলেছিল মানে ভয়ে আতঙ্ক কাঁপতে শুরু করেছে এই রাব্বু নামে ছেলেটির মৃত্যুটা নিজের চোখে দেখার জন্য। এতটাই মৃত্যু যে তার কষ্ট দেখে মৃত্যুর ফেরেশতা আজরাইল পর্যন্ত কেঁপে উঠবে। লিজা বলে ওঠে, ওকে কিং, ঠিক আছে, আমি নিয়ে আসি। তবে ব্যাটা ছাড়া কি তাকে অত্যাচার করা যেত না? ব্যাগটা আনলে যে ব্লিডিংটা পর্যন্ত এর আত্মনাদ দেখে চিৎকার করবে, বিল্ডিংটা এর কষ্ট দেখে হয়তো ভেঙে পড়তে পারে। রাগি ঝুঁকে তাকাতে লিজা কোনো কথা ছাড়াই নিয়ে আসে। রাব্বু নামের ছেলেটির পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। যত বেশি আঘাত করে তত বেশি পেরেক মারা কাঠের তক্তা দিয়ে ঝুলি সহ বারবার গেঁথে যাচ্ছে তার পায়ের তালুতে। মাংস ভেদ করে বের হয়ে আসে ঝুলিগুলো। এক পর্যায়ে আপন নামে ছেলেটি পা থেকে মাংসগুলো খসে পড়ে। লিজা ব্যাগটা নিয়ে এসে বলে ওঠে,
কিং, এই নাও তোমার ইলেকট্রিক্যাল ব্যাগ। এখানে সব রাখা আছে, যতগুলো ভয়ঙ্কর জিনিস লাগে সব কিছু তৈরি করা আছে। আমি একটু বাইরে গেলাম, কারণ এখানে থাকলে আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে আসবে। তাই আমি একটু বাহির থেকে ঘুরে আসি, দেখে আসি বাইরের পরিস্থিতি ও বর্তমান আবহাওয়াটা কি। ওকে, ঠিক আছে। তারপর কিং নামে সে অজানা আগন্তুকটি 2 বছরে ফিরে এসে নিজের ক্ষিপ্ততা পূরণ করার জন্য ব্যাগ থেকে অনেক রকমের সরঞ্জাম বের করে। পুড়ে যাওয়া মুখটাতে চিমটি দিয়ে তার চামড়াগুলোকে টেনে তুলে ফেলতে থাকে। রাবু চিৎকার, পুরো বাড়ি থরথর করে কাঁপে। বাড়িটা জঙ্গলের ভিতর এবং শহর থেকে বা হাইওয়ে থেকে অনেকটা দূরে, যেখানে শুধু পশু পাখিরাই বসবাস করতে পারে। এমন একটি স্থানে এসে হাড্ডা বেড়েছে এই কিং নামের আগন্তুকটি। মুখের সম্পূর্ণ চামড়া তুলে ফেলার পরে পুরো মুখটা চামড়াবিহীন হয়ে যায়। দেখতে পুরো ভয়ঙ্কর হয়ে ওঠে। মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। ছেলেটির আর্তনাদ, চিৎকার যেন পুরো জঙ্গলটাকে কাঁপিয়ে তুলেছে। তারপর আগন্তুকটি একটা লোহার চিরুনি বের করে চিটার এটা বের করে করার সাথে সাথেই মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে বাম পাশের গাল দিয়ে সাথে সাথেই দাঁত গালটা ছিঁড়ে পিস হয়ে যায়। অপর পাশে ডাল গালে আবারও চিমটিটা লাগিয়ে মারিয়ে সাথে গাল ছিঁড়ে ফালা ফালা হয়ে যায়। এইভাবেই পুরো মুখে একের পর এক সেই লোহা চিরুনি দিয়ে হাঁচড়াতে থাকে। যেমন চিরুনি দিয়ে চুল আঁচড়ালেই চুল সোজা হয়ে যায়, এটা মনে করে ঠিক তেমন করে সেই লোকটার চিরুনিটা দিয়ে যখন রাব্বর 2 গালে টান দিয়েছিল, তখনই গালটা মুহূর্তের মধ্যে ছিঁড়ে গিয়ে রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল। মুখের আকৃতি ধরন সব পাল্টে গেছে। মুখের অবস্থা নাজেহাল। এটা আবার ভিডিও লাইভের মাধ্যমে দেখাচ্ছে সারা দুনিয়ায়। অনলাইনে যারা যারা ছিল এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই শেয়ারের ওপর শেয়ার করে ছড়িয়ে যায় সারা বিশ্বে। ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। খবর পেয়ে যায় রাসেল সহ রাফসান। কিং বলে ওঠে, মৃত্যু, সেই মৃত্যু কত যন্ত্রণা সেটা তোকে আমি বোঝাবো। বোঝার জন্য তৈরি হয়ে নে। এই বলে কিং একটা ধারালো ছুরি দিয়ে পাগলের মতো শরীরটাকে কাটতে থাকে। কেটে কেটে ফালা ফালা করে দিয়েছে। আগন্তুকটির এইরকম ভাব ও রূপ দেখে সকলেই ভয়ে অন্তর কাঁপছে। সবার শরীরের লোমগুলো খাড়া হয়ে গিয়েছে। ভয়ে কেউ কথা বলতে পারে না। এই দৃশ্য দেখে একজন অন্য জায়গায় যেতে সাহস পায় না। নিস্তব্ধ হয়ে গেছে এই রকম মর্মান্তিক মৃত্যু দেখে। পুরো আইন প্রশাসন এবং দেশের ভরাট এবং অর্থনীতি সহ যারা বিশ্বে প্রভাব ফেলেছে মানুষের মধ্যে অজানা আগন্তুকটি নিয়ে। রাসেল এবং রাফসান কাছে আগন্তুকের মুখ দেখা যায় না। পরিবেশ যেমন তেমন পরিবেশটাই আছে যেন থমকে আছে, অন্ধকারের কোনো মায়াজালে ফেসে গেছে। ভয়ঙ্কর পরিস্থিতিতে ভয়ঙ্কর এই রূপ ধারণ করেছে এবং ভয়াবহতা পুরো বাংলাদেশে চলেছে। এখন থেকে লকডাউনের মানুষ অনলাইন, ফেসবুক, জনপ্রিয় অ্যাপসে এই অ্যাপসগুলোই ঘাটাঘাটি বন্ধ করে দিয়েছে। এক রাতে যেন স্তব্ধ হয়ে গেছে পুরো বাংলাদেশ। সরকারের গদি পর্যন্ত নড়ে গেছে শুধুমাত্র একটা ভয়াবহ মার্ডারের জন্য। চলছে পুরো বাংলাদেশ তাণ্ডব। বাংলাদেশ সরকারই মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে লকডাউন ঠেকাতে এবং সেই ভয়াবহ খুনিকে ধরার জন্য সিক্রেট গোয়েন্দা নামাবে। তোর পাল কিছুক্ষণের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আগন্তুকটি ধারালো একটা বিষাক্ত ব্লেড বের করে ব্যাগের বক্স থেকে। তারপর সেই বিষাক্ত বিষয় দিয়ে হাতের মধ্যে খানিকটা গোল করে গোশতের টুকরো কেটে নেয়। তারপর সেই জায়গায় হালকা করে মধু এবং চিনি ঢেলে দেয়, সাথে গুড় পানির সাথে মিশিয়ে গর্তের জায়গায় ঢেলে দেয়। রাব্বুর অন্য হাতে আবার গর্ত করে সেই হাতে ড্রাগস ঢেলে দেয়। মুহূর্তে মধ্যে ড্রাগসটা ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে যেতে থাকে। এদিকে মিষ্টিযুক্ত সুগন্ধ পারফিউমে পিঁপড়ের দল ও মৌমাছি পাওয়ার সাথে সাথে পুরো রুমটাতে ছেয়ে ধরে পিঁপড়ের দল এবং তার গর্তের জায়গায় কামড়াতে থাকে। পুরো শরীরটা মুহূর্তের মধ্যে বিষাক্ত লাল চাটি দিয়ে ভরপুর হয়ে ওঠে। এর কিছু স্ক্রিনশট ও কিছু ভিডিও পিক নিয়ে আপলোড করে তার বিভিন্ন পেজের মাধ্যমে। এত বড় বড় বিষক্রিয়া ও বিষাক্ত পিঁপড়ের কামড় সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে মৃত্যুর দুয়ারে ঢলে পড়ে রাব্বু। তার পছন্দের সোনার তৈরি কুড়ালটা দিয়ে দেহটাকে কয়েক খণ্ড করে প্যাকেট করে ভাসিয়ে দিতে বলে তার ডলফিনের পুকুরে।
আরে বন্ধুরা, গল্প প্রায় শেষের দিকে। তোমাদের কখন শোনাবো মনে করে তো দেবে। যাই হোক, তোমাদের আশিক ভাই এবং প্রিয়াঙ্কা আপুর সাথে আমি তোমাদের কিছু শেয়ার করতে চাই, যা তোমাদের শোনা খুবই প্রয়োজন। তারপর গল্পে ফিরে আসি। তাহলে লিজা বলে ওঠে, বন্ধুরা, তোমাদের জন্য আমরা একটা পুরস্কার রেখেছি। সেটা হচ্ছে একটা সিক্রেট সারপ্রাইজ, যেটার হোম ডেলিভারি একদম ফ্রি। তবে হ্যাঁ, আমাদের এই প্রোডাক্টটা তোমাদের কিনতে হবে না। শুধুমাত্র কয়েকটা সত্য ফলো করলে তোমরা জিতে নিতে পারছো অনেক বড় একটা ধামাকা পুরস্কার। তাই দেরি না করে আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যে যত বেশি শেয়ার এবং কমেন্ট লাইক করতে পারবে, তার জন্য এই চ্যানেলের অ্যাডমিন একটা ধামাকা পুরস্কার অফার রেখেছে। আমাদের মিঠুন স্টোরি চ্যানেলের অ্যাডমিন। আর হ্যাঁ, যে যত বেশি শেয়ার করতে পারবেন সেই বিজয় হবে। আর বিজয়ীদের জন্য রয়েছে একটা ধামাকা পুরস্কার, যেটার হোম ডেলিভারি একদম ফ্রি। তাই এই কোরবানিতে এই ধামাকা অফারটা নিতে এখনই বেশি বেশি শেয়ার এবং কমেন্ট সাথে লাইক আমাদের ভিডিওগুলোতে করো। এমনকি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হ্যাঁ, যখন ভিডিওগুলো শেয়ার করবা তার একটা স্ক্রিনশট পাঠাবা আমাদের কমেন্টে, অথবা আমাদের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে তোমরা তোমাদের স্ক্রিনশটগুলো মেরে পাঠাতে পারবে। আর আমরা অবশ্যই ফলো করব যে কে কতগুলো ভিডিও শেয়ার করতে পারে আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলের। ধামাকা অফারটা গ্রহণ করতে এখনই কাজে লেগে যাও। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। আমরা নিজস্ব রাইটার। কেমন গল্প শুনতে চাও? কমেন্ট করে জানাবা। গল্পে ফিরে আসে লিজা বলে ওঠে, এখন আমাদের শেষ মিশনটা করতে হবে। কলেজে ভর্তি হলেই তুমি এর আসল রহস্য খুঁজে পাবে। কার জন্য তোমাকে মরতে হয়েছে, আর কে আসল বিশ্বাসঘাতক যার জন্য তোমার 2 বছর নষ্ট হয়ে গেছে। 2 বছর আগে আমার রাজত্ব ছিল, আর এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। সিংহ বনের রাজা ছিল, আছে, থাকবে। ওকে, আমি যারে খোঁজ খবর নিচ্ছি তোমার কলেজে ভর্তি হওয়া নিয়ে, সেখান থেকে বিস্তারিত তুমি জানতে পারবা। ওকে, ঠিক আছে। তারপর লিজা গোডাউন থেকে বেরিয়ে পড়ে অন্য দিক দিয়ে। কিং সেখান থেকে নিজেও বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা চলুন আপনাদের অতীতটা ঘুরিয়ে আনি, যেহেতু গল্পটা শেষ মুহূর্তে। কে এই কিং? কিং এর আসল পরিচয়টা বা কি? কিভাবে এত বড় কিং? সবটাই গল্পের মধ্যে দিয়ে আপনাদের পড়ে শোনাবো। তবে হ্যাঁ, আমি হয়তো আগের মতো গল্প লিখতে পারি না, তবে সম্পূর্ণ গল্পটা মোটামুটি ভালোই লিখেছি। কিং হলো একটা অনাথ কিং। শুধু কিং, তার কোনো পরিচয় নেই, কোনো ঠিকানা। সে একা ছিল, একা আছে, একা থাকবে কিনা জানি না। ছেলেটার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। যে একজন ছিল, তাকেও ছোটবেলায় হারিয়ে ফেলেছে কোনো এক অজানা কারণে। কি এমন কারণ ছিল যেটা আজও অজানা, আজও ধোঁয়াশা, আজও রহস্যময় থেকে গেছে? কি এমন রহস্য ছিল ওই ব্যক্তির মৃত্যুর পেছনে? আজও বের করতে পারিনি এত বড় মাফিয়া হওয়ার সত্ত্বেও সে। কিং ছেলেটার জন্ম হয়েছিল একটা পতিতা মহিলার গর্ভ থেকে। মহিলাটা ছিল পতিতালয়ের পতিতা। হঠাৎ করে কোনো এক অজানা কারণে মেয়েটি গর্ভধারণ করে ফেলে, আর তার পেট থেকে জন্ম নেয় এই কিং ছেলেটি। ধীরে ধীরে বড় হতে থাকে, তার মা সেসব কাজ করতে থাকে নিশিরাতের পরই সবার কাছে। ধীরে ধীরে কিং বড় হতে থাকে। সমাজের মানুষ কিছু ছেলে পেলে যেগুলো রাতের আধারে তার মায়ের কাছে যেত, তারপর তাকে বেশার ছেলে বলতো, এমনকি মাগির ছেলেও বলতো। এইগুলা শুনতে শুনতে এসে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। কতবার সে সহ্য করবে? যেখানে যায় সেখানে মানুষ তাকে অপমান করতে থাকে। একদিন রাতে কিং অন্য রুমে শুয়ে আছে। 3টি ছেলে এসে তার মায়ের সাথে বদ্ধ রুমে ঢুকে। 3টা ছেলে রঙ্গনীলায় মেতে ওঠে। তার মা চিৎকার করতে থাকে। কিং আর এসব সহ্য করতে না পেরে ঘর থেকে একটা বড় ধরনের রামদা বের করে। তারপর দরজা ভেঙে রুমের ভেতর ঢুকে সেই 3টে ছেলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। পুরো রক্তটা হয়ে ওঠে। কিং যেন ভয়ঙ্কর রূপের রূপ ধারণ করেছে। চিৎকার করে বলে ওঠে, অনেক হয়েছে মা, তুমি আমাকে জন্ম দিয়েছ ছোট্ট 2টা পেটের জন্য। তুমি অনেক পাপ করছো। তোমাকে সারা জীবনের জন্য এই পাপ থেকে আমি মুক্তি দিতে চাই। কথাটা বলে নিজের মায়ের পেটের ভেতর ঢুকিয়ে দেয় ধারালো ছুরিটা।
মুহূর্তের মধ্যেই পেট কেটে গড় করে রক্ত বেরোতে থাকে। তারপর ছেলে তিনটিকে খণ্ড খণ্ড করে কয়েকটা টুকরো করে ফেলে। তারপর বেরিয়ে পড়ে তার অজানা নিজ গন্তব্যের উদ্দেশ্যে। লেখাপড়ার পাশাপাশি রাস্তার বড় হওয়ার কারণে হয়ে ওঠে রাস্তার বখাটে ছেলে। ধীরে ধীরে মারপিট সহ মারামারিতে যুক্ত হয় কিং। কিং ধীরে ধীরে হয়ে ওঠে মাস্তান। ছদ্মবেশে বিভিন্ন জায়গায় রাতের আধারে মিশনে গিয়ে মানুষ হত্যা করে আসেন। গ্যাং সহ অনেক মানুষকে লুটপাট করে ধীরে ধীরে একটা গেঞ্জি গ্যাংস্টার হয়ে ওঠে। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, তাদের সাহায্য করার সহযোগিতা করে। নিজে অনেকগুলো বৃদ্ধাশ্রম ও এতিমখানা তৈরি করেছে। সেই পাশাপাশি বিভিন্ন বৈদেশিক ডলার নিজের দেশে নিয়ে আসে। ধীরে ধীরে মাস্তান হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় তার নাম ছড়িয়ে পড়ে। অনেকগুলো দেশে তার রাজত্ব চলতে থাকে। অন্যদিকে আমাদের গল্পের 2 নাম্বার নায়িকা হচ্ছে লিজা। লিজা কলেজে পরীক্ষা দিয়েছে সবে মাত্র, এবার অনার্সে ভর্তি হয়েছে। লেখাপড়ায় বেশ ভালো, দেখতে শুনতে বেশ সুন্দর, স্মার্ট, স্টাইলিশ। যেমনই রূপ তেমনই গুণ। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ব্যবসা করে, মা গৃহিণী। হঠাৎ করে চোখ আটকে যায় সোহাগ নামের এক ছেলের। সোহাগ নামের ছেলেটি হচ্ছে তার দলের অপকর্মের অনেক রকম ব্যবসা সে হ্যান্ডেল করত। একদিন চোখ যায় সোহাগের লিজার ওপর। ধীরে ধীরে যাকে বিরক্ত করতে থাকে, তাকে প্রস্তাব দেয়, রাজি হয় না। ছেলেটি খারাপ, বারবার তার পরিবারকে হুমকি দেয়। ধীরে ধীরে মেয়েটি আর সহ্য করতে না পেরে ছেলেটিকে রাস্তায় অপমান করে থাপ্পড় মারার কারণে ছেলেটি রাতের আধারে গিয়ে তার বাবা মাকে নৃশংসভাবে জবাই করে মেরে ফেলে। মেয়েটিকে চেয়ারের সাথে বেঁধে ফেলে, অর্থাৎ লিজাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তারপর তার সামনেই পাঠা ছাগলের মতো যেভাবে বলি দেওয়া হয়, ঠিক সেইভাবেই একই স্টাইলে একই নিয়মে সোহাগ মেরে ফেলে তার বাবা মাকে। এটা দেখে জ্ঞান হারিয়ে ফেলে লিজা। তারপর লিজার বাঁধন খুলে দিয়ে নিজে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। নিজেকে আর খুঁজে পায়নি সোহাগ। পরে লিজার পিছন নিতে নিতে লিজা গিয়ে ধাক্কা খায় একটি গাড়ির সাথে। সেই গাড়িটা ছিল কিংয়ের। সেখানেই পরিচয় হয় লিজার সাথে। লিজা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। ওকে আমার মা বাবাকে জবাই করে মেরে ফেলেছে। ওরা আমাকে ধরলে মেরে ফেলবে। আপনি আমাকে বাঁচান। কিং গাড়ি থেকে নেমে আসে, কোমরে বন্ধু, হাতে রুমাল বাঁধা, চোখে রঙিন সানগ্লাসটা, চুলগুলো স্টাইলিশ করা, সর্ব দিক দিয়ে বেশ স্মার্ট লাগছে। ছেলেগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় সোহাগ। বলে ওঠে, আরে ওই শালার কথা বলার সময় নেই, বুঝলি? মালটাকে ছেড়ে পাখিটা আমার হাতে তুলে দে। নিজের জীবনটাকে নিয়ে এখান থেকে কেটে পড়। তুই যত বড় কোটিপতি হোস না কেন, ভাব দেখাবি না। আমি কিন্তু কথা কম কাজ বেশি করি। সোহাগ নামে ছেলেটির মুখে এরকম কথা শুনে কিং এবার রহস্যময় মুচকি হাসি দেয়। সোহাগ শুধু সবেমাত্র মুখ খুলেছে, কিন্তু কোনো কথা বলতে পারেনি। কথা বলার আগেই 4টা গরম বুলেট এসে তার পা হাতে লাগে। চিৎকার করে বলে ওঠে সোহাগ। আরে শালা খানকির পো, গুলি করলি কেন? কোনো কথা ছাড়াই তাকে মেরে ফেলে। তারপর মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে আসে। ধীরে ধীরে মেয়েটির সাথে তার ভালো সম্পর্ক হয়। মেয়েটি ধীরে ধীরে কিংয়ের সাথে কাজ করতে থাকে। চলুন তাহলে কিছু বছর পর কোত্থেকে ফিরে এলো, আর কেনই বা ফিরে এলো? কি এমন ঘটেছিল তার? বিশাল গ্যাংয়ের গ্যাংস্টার কিং, তার কথায় প্রায় কয়েকটা দেশ চলতো। মোটামুটি অন্ধকার জগতে ভালোই তো তার পাওয়ার ছিল। সবাই তাকে এক নামে চিনত, কিং। কিন্তু কে এই কিং? আসলে কেউই জানতো না। রাফসানকে সবাই বাঘের মতো ভয় পেত, কিন্তু কিং, কিং নামটা শুনলে মানুষ যেন স্বয়ং আজরাইলকে দেখেছে বলেই মনে করত। সবকিছু ঠিকঠাক চলছিল। লেখাপড়ার পাশাপাশি চলছিল তার রাজত্ব, দাপট। ভার্সিটিতে এক কথায় চলতো, কেউ জানতো না সে কি। সবাই জানতো ছেলেটি সাধারণ কিং। ভার্সিটিতে ছাত্র লীগের সভাপতি। চট্টগ্রাম ভার্সিটি থেকে তার দাপট চলতো সারা বাংলাদেশ। ভার্সিটিতে যেমন মেধাবী, তেমনই সে পাওয়ারফুল একটা ব্যক্তি। কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে সে ধোকায় পড়ে যায়। বিশ্বাসঘাতকতা করে তার সাথে অনেক ভার্সিটিতে। তার সাথে বিশ্বাসঘাতকতা করে কয়েকজন মিলে তার দলের ছেলেপিলেকে বিশ্বাসঘাতকতা করেছিল, শুধুমাত্র একটা মেয়েকে পাওয়ার লোভে। মেয়েটির নাম ছিল রিয়া। রিয়া ছিল সেই ভার্সিটির শিক্ষার্থী। সে রূপে গুণে যেমন ছিল, তেমনই ছিল লেখাপড়ায়। দেখতে অনেক সুন্দর, মায়াবী। চোখগুলো কাজল কালো, ঘন তার চুলের আবরণ যেমন আকাশে হালকা মেঘ ছড়ালে চারিদিকটা এক সুন্দর রূপে রূপান্তরিত হয়, ঠিক তেমনই। যখন রিয়া মুচকি হাসতো, তার সেই হাসিতে যেন মুক্তা ঝরতো। অনেক সুন্দর দেখতে, স্মার্ট, স্টাইলিশ রিয়া। রিয়া ছিল মধ্যবিত্ত পরিবারের বিলং করা এক মেয়ে। রিয়ার বাবা মা সবাই ছিল
বাবা মায়ের একমাত্র সন্তান, তাই হাজার কষ্ট হলেও তাকে পড়ালেখায় বেশ ভালোই হতো। সেই ভার্সিটিতেই পড়ালেখা করত। কিং পড়ালেখার পাশাপাশি মাস্তানি রাফিয়ান জগতের রাজা, কালো দুনিয়ার বাদশা, আরও অনেক জগতেই তার নাম ছড়িয়ে পড়েছিল। কিং দেখতে বেশ সুন্দর, 6 ফুট 3 বা 4 ইঞ্চি হবে, বেশ স্বাস্থ্যবান, স্টাইলিশও বটে, দেখতে শুনতে বেশ ভালো। চুলগুলো সিল্কি ও স্টাইলিশ করা কাটা, ফ্রেম করার জন্য একদম পারফেক্ট কিং। রিয়া কিন্তু পছন্দ করতো কিংকে, আর রিয়াকে পছন্দ করতো কিং। ভার্সিটিতে টপার হচ্ছে রিয়া এবং কিং, দুজনেই দেখতে স্মার্ট ও বেশ সুন্দর। ভার্সিটির মাঝেই সবাই বসে আছে, সবাই যে যার মতো গল্প করছে। গল্পের মাঝখানে একসময় রফশান বলে ওঠে, কিরে কিং, তুই কি আজকাল মেয়েদের খবর রাখিস নাকি? যে ছেলে কিনা মেয়েদের দিকে তাকায় না, সে কিনা আজকের মেয়েদের খবর রাখছে, ব্যাপারটা তো ইন্টারেস্টিং তো। রফশানের কথা শুনে সবাই হেসে দেয়। কিং নামে ছেলেটির দিকে তাকায় সবাই। কিং কোনো কথা বলে না, চুপটি করে দাঁড়িয়ে আছে সেখানে। তার চোখ শুধু একজনের, পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে শুধু তাকেই খুঁজে বেড়াচ্ছে তার চোখ দুটো। কিং বলে ওঠে, তোর একটা মেয়েকে নিয়ে কেন হাসাহাসি করছিস? আর হ্যাঁ, তাকে আমি সত্যিই ভালোবাসি। দেখেছিস সে কত সুন্দর আর মায়াবী। হ্যাঁ ভাইজান, সে তো অনেক ভালো, পড়ালেখার দিক দিয়ে হোক বা সৌন্দর্যের দিক দিয়ে হোক, তোমাদের জুটিটা একদম পারফেক্ট জুটি। সে সময় চলছিল শহরের বিভিন্ন রকমের সন্ত্রাসীদের আনাগোনা, চলছিল শহরে বিভিন্ন ধরনের বেআইনি কাজ কারবার। সেগুলোকেই এক এক করে বন্ধ করছিল কিং। কিং নামটা শুনলে মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। কিং নামটা শুনে সন্ত্রাসীগুলো ভীষণ রকমের ভয় পেত। অনেকেই কি ইং নামটা শুনলে আন্ডারগ্রাউন্ডেই চলে যেত। কিং ছিল অনেক রকমের ভয়ঙ্কর একজন ব্যক্তি। এই তো কিছুদিন আগের কথা, ভার্সিটিতে এক গরিব ছেলে এসেছিল ফুচকা বিক্রি করতে, কিন্তু ছেলেটিকে ভার্সিটির কয়েকটা বড় ভাই মিলে অপদস্থ করে এবং তার মালপত্রগুলো নিজেদের দখলে নিয়ে অনেক রকমের খারাপ কথা এবং খারাপ ব্যবহার করে। ছেলেটির দিকে চোখ যায় কিং নামের ছেলেটির। মোবাইল বের করে ছবি তুলে সেন্ড করে রাফির নাম্বারে। কথা মতো ছেলেটিকে গোডাউনে তুলে নিয়ে আসে রাফি। রাত 10টা বাজে, পুরো রুমটা অন্ধকার ও ভয়ঙ্কর পরিবেশ হয়ে উঠেছে। গোডাউনের ভিতরে কিং এসে উপস্থিত হওয়ার সাথে সাথে রাফি বলে ওঠে, ভাই, আপনি এসেছেন। শালাকে অনেক রকমের ডিগ্রি দিয়েছে, কিন্তু কোনো কথাই বলছে না। শুধু এটুকুই বলেছে আমরা নাকি কাজটা ভালো করছি না, তার সাথে খারাপ ব্যবহার করে প্রতিশোধ সে তুলবে। তার বড় ভাই আফ্রিকার ডন, আর তার বাবা পৃথিবীর সবথেকে উচ্ছৃঙ্খল দেশ ইসরায়েলে আমেরিকার শেয়ার পার্টনার, যে দেশগুলো থেকে বিভিন্ন রকমের খারাপ খারাপ কাজ কারবার, অস্ত্র, হিরোইন পাচার করে, বিভিন্ন ভার্সিটিতে পাচার করত। কথা কি করে বের করতে হয় সেটা আমার জানা আছে। রুমটাতে আলো জ্বালিয়ে ফুটন্ত গরম পানি নিয়ে আয়, সাথে আমার বক্সটা নিয়ে আসবি। ওকে ভাই, ঠিক আছে, আমি সব কিছু রেডি করছি। আর সে 3 নম্বর রুমের 4 নম্বর গোপন স্থানে রাখা আছে। কিং আর কোনো কথা বলে না। কিং একটা মুচকি হাসি দেয়। তার এই হাসিতে লেগে আছে অনেক ধরনের মায়া, অনেক ধরনের এক অন্যরকম রহস্যময় কিছু গল্প। কোনো কথা ছাড়াই রুমের ভেতর প্রবেশ করে কিং। অন্যদিকে রাফি ফুটন্ত গরম পানি নিয়ে এসে হাজির হয় রুমের ভেতর। কোনো কথা ছাড়াই বক্স থেকে একটা হালকা ব্লেড নিয়ে গলায় কিছুটা অংশ কেটে দেয়। সাথে সাথেই তাজা লাল রক্ত বের হতে থাকে। এটা দেখে রাফি বিস্মিত। কোনো কথা ছাড়াই মুখের ভেতর একটা কাপড় ভরে দেয়। ছেলেটি তার চোখ দুটোকে বন্ধ করে নিয়েছে। চোখ দুটো যেন খুলে রেখে নিজের চোখে নিজের অত্যাচারটা দেখতে পারে, সেই জন্য তার চোখ দুটোকে এক রসমালাইয়ের আঠা দিয়ে দেয়। চোখ দুটো মেলে আছে। দুইটা পাইপ নিয়ে নাকের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর প্লাস্টিকের একটা মগে খানিকটা ফুটন্ত গরম পানি নিয়ে নাকের ভেতর ঢেলে দেয়, সাথে একটু পেঁয়াজের রস ঢেলে দেয়। আবার তার সাথেই ছেলেটি যেন এক গগন কাঁপানোর চিৎকার দেয়, কিন্তু তার চিৎকার বের হয় না। পাঠা ছাগলকে যেভাবে জবাই করে ঠিক সেইভাবেই যেন সেখানে লাফালাফি করতে থাকে। কিং বলে ওঠে, কিরে, তোর নাকি অনেক পাওয়ার? তুই আমার দলের ছেলেদের নাকি বলেছিস মেরে ফেলবি? তোর পাওয়ার কোথায় দেখি এখন? মুখের ভেতর থেকে কাপড়টা সরিয়ে দেয় ছেলেটি, চিৎকার করে বলে ওঠে, দেখ, তুই কিন্তু কাজটা ভালো করলি না। আমার সাথে শত্রুতা করে তুই সে ভার্সিটিতে টিকতে পারবি না। আরে রাখ বেটা তোর অ্যাডভাইস। আমি কিং সেটা জানলেই তো তুই শেষ, আর আমাকে দিচ্ছিস অ্যাডভাইস? তুই হয়তো জানিস না যে আমার ভাই কি করে আর আমি কি করি। আমার এই শহরে অনেক ছেলেবেলা আছে, সেগুলো তোর অজানা। শালা, তোকে মেরে এমন জায়গায় ফেলে দেব না যে সেই জায়গার মাটিটা পর্যন্ত তোকে নিতে ভয় পাবে।
ছেলেটি এবার তার কথায় হেসে দিয়েই বলে ওঠে, পাগলা, তুই নিজের পায়ে নিজেই কুড়োল মারলি। মানুষ চিনতে তুই বড় ভুল করলি। মরার জন্য তুই তৈরি হয়ে নে। ছেলেটির কথায় যেন হু হু করে হেসে ওঠে কিং। কিং এরকম পাগলামো দেখে ছেলেটি বেশ চিন্তায় পড়ে যায়। কিং নামে ছেলেটির কথা শুনে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। ধারালো একটা ছুরি নিয়ে হঠাৎ করে এসে শরীরের বিভিন্ন স্থানে বেদমভাবে আঘাত করতে থাকে। প্রচন্ড শরীরের আঘাতে শরীরটা ক্ষতবিক্ষত হতে থাকে। ছেলেটি চিৎকার করে, আবার গালি দিয়ে বলে ওঠে, দেখ, তুই কিন্তু শালা কাজটা ভালো করছিস না। আমার বাবা ভাই এই শহরে আসবে, তোর জীবন নিয়ে তোর সাথে খেলা করবে। মাস্তানি শহরের মাস্তানি হয়েছিস, রাফিয়ান জগতের রাজা হয়েছিস, কিন্তু সাইবার ওয়ার্ল্ডের ক্রিমিনালদের সাথে পাঙ্গা দিয়ে তুই কাজটা ভালো করলি না রে। এই কথা শুনে কিং এক হুক্কার মারে। হঠাৎ করে দৌড়ে এসে মাথার ভেতর ছুরিটা ঢুকিয়ে দেয়। তারপর মাথা থেকে শরীরটা বের করে শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। তারপর বলে দেয়, রাফি, লাশটাকে ফেলে দিয়ে আসবি কলেজের মাঠে, যেখানে ফেলে দিলে খুব সহজে সবাই সেদিকে খেয়াল করবে এবং দ্রুত খবর ছড়িয়ে পড়বে। ওকে ভাই, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে নিয়েছি। বড় ধরনের একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে। কিং ছেলেটির আরেকটি নাম আছে, সেটা হলো রাফিন। রাফিন সেখান থেকে বেরিয়ে পড়ে তার বাসার উদ্দেশ্যে। পুরো বাসাতে পুরো ছেলেপেলে দিয়ে ভরপুর। তার সিকিউরিটি সহ শুরু করে অনেক রকমের ছেলেপুলে রাখা হয়েছে। বাড়িটা তার নির্জন স্থানে, প্রায় শহর থেকে অনেকটা দূরে, আবার শহরের কাছেও না, শহর থেকে বেশি দূরেও না, ঠিক মাঝামাঝিতে, ভার্সিটির কাছে 2 মিনিটের রাস্তা ভার্সিটি। পরের দিন কলেজে এটা নিয়ে হইচই পড়ে যায়। কেউ বা কারা মেরে ফেলে গেছে ছেলেটি। সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যায় ছেলেটির বাবা ও ভাই। তারা আর এক মুহূর্ত দেরি না করে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। ছদ্মবেশে ভার্সিটিতে তারা জানতে চায়, খোঁজ খবর লাগিয়ে দিয়ে খবর পেয়ে যায় এটা হচ্ছে কিং নামের সেই ভয়ঙ্কর ছেলেটির কাজ। অন্যদিকে কলেজের মাঠে বসে আছে রিয়া, অন্যদিকে বসে আছে রাফিন ও তার দলবল। এমন সময় আড্ডা দেবার মাঝখানে হঠাৎ করে কথা থেকে যেন রিয়া এসে হাজির হয়। রিয়াকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রকমের রেগে আছে। কেউ কোনো কিছু বলে ওঠার আগেই তিশা বলে ওঠে, কি হয়েছে রে আপু, এভাবে রেগে আছো কেন? কোনো কিছু কি বলবে আমাদের? এবার রিয়া রাফিনের দিকে তাকিয়ে একটা কাগজ দেখিয়ে দিয়ে বলে ওঠে, হ্যাঁ বলবো তো বটে। তোমাদের এই বখাটে বন্ধুটাকে একটু বুঝিয়ে বলো। এইভাবে প্রেমপত্র না দিয়ে সরাসরি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে আমি একসেপ্ট করতে পারি। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। এই কথা শুনে সবাই অবাক। রাফিন সেখানে এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় রিয়ার কাছে। সেখানে গিয়ে বলে ওঠে, বলবো বলবো বলে বলা হয়ে ওঠেনি, কিন্তু যখন বলেই ফেলেছি তখন আজকে সামনাসামনি বলি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি অনেক আগেই। জানি আমি মাস্তান, জানি আমি গুন্ডা, জানি আমি অসভ্য, কিন্তু তোমাকে ভালোবেসে তোমার ভালোবাসায় তুমি আমাকে করে দিও শুদ্ধ। অ্যাকসেপ্ট করবে কি আমার ভালোবাসা? হবে কি আমার পথ চলার সাথী? দিবে কি তোমার ভালোবাসা? এই অসভ্য ছেলেটাকে মানুষ করার দায়িত্ব নেবে কি তুমি? তোমায় আমি ভালোবাসি। আই লাভ ইউ আমার রিয়া পাখি। কথকের মতো এক বাক্যে শায়রিগুলো বলে ওঠে। সেখানে উপস্থিত ছিল রিয়া, তার অনেক বান্ধবী। তবে হ্যাঁ, রিয়া কিন্তু 1 বছরের সিনিয়র। রিয়া মুচকি এসে বলে ওঠে, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, অনেক আগেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। তোমার পাগলামোগুলোকে আমি অনেক ভালোবাসি। লাভ ইউ টু। দুজনের পথ চলা শুরু হয়। দুজনের আপন বলতে কেউ না থাকায় তারা বিয়ে করে নেয়। লেখাপড়ার পাশাপাশি চলছে তাদের সুখের সংসার। বেশি দিন টিকলো না। রাফসান পছন্দ করতো রিয়াকে, কিন্তু রিয়া ভালোবাসতো রাফিন, যার কারণে রাফসান বেইমানি করে। অন্যদিকে ছেলেটিকে মেরে ফেলার পর তার ভাই এবং বাবা মিলে ষড়যন্ত্র করতে থাকে কিং নামে সেই রাফিন ছেলেটাকে কী করে মারবে। চারদিকটা অন্ধকার, কোনো কিছু দেখা যায় না স্পষ্টভাবে। আকাশে অনেক মেঘ জমেছে। ভীষণ রকমের বাতাস বয়ে যাচ্ছে, যেন কোনো বিপদের পূর্বাভাস জানাচ্ছে প্রকৃতির আবহাওয়া। রাফি বাইক নিয়ে চলছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। নতুন কোনো মিশনে তাকে যেতে হবে। কিং বলে দিয়েছে প্রাণে কেউ যেন না বাঁচে, সবাইকে প্রত্যেককে এক এক করে কষ্ট দিয়ে মারবে সে। গন্তব্যে পৌঁছে যায় রাফি সহ তার দলবল। সেখানে গিয়ে দেখতে পায় ট্রাক ভর্তি টাকা। অন্যদিকে কুকিং প্রচার করছে কোনো এক বিদেশি দল। সেখানে গিয়ে সংঘর্ষ হয় তাদের দুই দলের, অনেকে মারা যায়। অবশেষে সেখানে অনেক গোলাগুলির পর মালপত্র নিয়ে তাদের নিজ গোডাউনে চলে আসে। এ খবর শুনে আমেরিকা ডন বলে ওঠে,
যে করে হোক না কেন এই কিং নামের গ্যাংস্টারকে ধ্বংস করতে হবে। ওর মেন মেরুদণ্ড খুঁজে বের করো। আমার ছেলের সাথে ভার্সিটিতে পড়ে সে, তাই ভার্সিটিতে নাকি রাজত্ব চলে তার। ছেলেটাকে আজ পর্যন্ত আমরা কেউ খুঁজে পাইনি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা কর। ওকে বস, সব ঠিক আছে, পুরো আমাদের গ্যাং লাগিয়ে দিয়েছি তার পিছনে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলের খুনের হত্যা এবং আমাদের কাজে নাক গলানোর শাস্তি পেতে হবে। ওকে ঠিক আছে, খবরটা যেন ভালো হয়, আর খবর যদি খারাপ হয় তাহলে তোমার হাল বেহাল করে দেব। কোনোদিন শুনেছেন এই মামুনি পারেনি এমন কোনো কাজ আছে? যেটা মিশনে গেছি ওটাই পূরণ করে এসেছি, ইনশাল্লাহ এটাও হবে। অন্যদিকে বিয়ের 6 মাস হয়ে গেছে। রাফিন আর রিয়া বেশ সুখেই দিনকাল কাটাচ্ছে। এখন আগের মতো আর মাস্তানি করে না। এদিকে রাফসান নিজের ভালোবাসা পায়নি বলে এখন বেলাইনে নিজের ভালোবাসা আদায় করে নেবে বলে ঠিক করে নিয়েছে। রাফিন একদিন কাজের জন্য বাইরে যায়। এরই মধ্যে রাফসান বাড়িতে যায়। সেখানে গিয়ে রিয়ার সাথে জোর জবরদস্তি করে। রিয়া নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষে রক্ষা করতে পারে না। কোনো রকমেই কষ্ট করে ফোন করে রাফিনকে, কিন্তু রাফিন তো ফোন তোলে না। তারপর দ্রুত ফোন করে রাফিকে। রাফি খবর পেয়ে দ্রুত সেখানে আসে, আর এসে দেখে যা তা অবস্থা। রাফি রাফসানের সঙ্গে সংঘর্ষে লেগে যায়। রাফসান সেখান থেকে পালিয়ে যায়। রাফি দ্রুত রিয়াকে নিয়ে হসপিটালে যায়। রাফিন খবর পেয়ে দ্রুত চলে আসে হসপিটালে। সবটা খুলে বললে রাফিন রেগে মেগে একাকার। রাফসানকে চারদিকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। এমন সময় আমেরিকার ডন সবটা জানতে পেরে রাফসানের সাথে হাত মেলায় আর দুনিয়া থেকে সরিয়ে দেয় রিয়াকে। তখন থেকেই পুরো পাগল হয়ে যায় কিং। কিং প্রায় 6 মাস কোমায় ছিল। সেখানে সেখানে রিয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিল। সে জায়গাগুলোকে প্রতিদিন যেত, কারোর সাথে তেমন কথা বলতো না। পুরো গ্যাংটা ভেঙে একাকার হয়ে গিয়েছিল। এই সুযোগে আরেক আমেরিকার ডন সহ আরও কয়েক মাফিয়া রাজত্ব করা শুরু করে দেয় আন্ডারগ্রাউন্ডে। ধীরে ধীরে কিং নামের সেই রাফিন গ্যাংস্টারের গ্যাং ধ্বংস হয়ে যায়। রাফিনের ডান হাত ছিল রাফসান। রাফসান আর ডন মিলে রাফিনকে মারবে বলে সিদ্ধান্ত নেয়। নৃশংসভাবে হত্যা করে রাফিকে। রাফি যাওয়ার সময় বলে দেয়, রাফসান, কাজটা তুই ভালো করলি না। বিশ্বাসঘাতকতার ফল তোকে পেতে হবে। তুই অন্ধের জগতে বাস করছিস। 10 বছর পর হলেও তোর এই অপকর্মের শাস্তি দেব কিং। এই কথাটা বলতে পারিনি, বলার আগেই কুড়াল দিয়ে মাথার মাঝখানে কোপ মেরে মুহূর্তের মধ্যেই মাথাটা 2 খণ্ড হয়ে 2 দিকে গিয়ে ছিটকে পড়ে। কয়েক টুকরো টুকরো করে প্লাস্টিকে প্যাকেট করে পার্সেল করে পাঠিয়ে দেয় রাফিনের কাছে। রাফিন পেয়ে সেটাকে খুলে দেখে, সে তো অবাক। কিং কাঁদতে কাঁদতে বলে ওঠে, রাফি, এটা তুই কি করলি? আমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলি ভাই। বিশ্বাসঘাতকতার ফল পেতে হবে তাকে। শুরু করব আমি আমার মাস্তানি। পাগলা কিং ফিরবে তার নতুন ফর্মে। কথাটা বলেই প্রকাশ্যেই বিশাল রকমের একটা ধারালো অস্ত্র নিয়ে বেড়ে যায় রাফসানকে মারবে বলে। পুরো অন্ধকার, কালো পরিবেশটা থমকে আছে। বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে পরিবেশটা। রাফসান আর ডন মিলে খবর পেয়েছে তাকে মারার জন্য রাফিন যাচ্ছে। দ্রুত চারদিকটা তার লোক দিয়ে ঘিরে ফেলে। দ্রুত স্পিডে বাইক নিয়ে কিং এগিয়ে চলেছে কোনো দিকে, খেয়াল নেই, টার্গেট শুধু রাফসান। হঠাৎ করে কোত্থেকে একটা চলন্ত বাইকের ওপর জাল এসে পড়ে। জাল দিয়ে পুরো আটকা পড়ে যায় রাফিন। চারিদিক দিয়ে রশি ছুটতে থাকে, হাতে পায়ে গলায় পেটে। হঠাৎ করে অনেক ধরনের রশি দিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলে অনেকে মিলে। তারপরও বনের রাজা সিংহ যখন শিকারীর জালে আটকা পড়ে নিজেকে বাঁচানোর জন্য তার সর্বস্ব দিয়ে হুঙ্কার মারে, ঠিক তেমনি কিং তাদের জালে আটকা পড়ে যাওয়ার পরে নিজেকে বাঁচানোর জন্য অনেকভাবে মারপিট করতে থাকে, কিন্তু শেষ রক্ষা করতে গিয়েও করতে পারে না। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ভারী লোহার রড দিয়ে মাথার মাঝখানে আঘাত করার সাথে সাথেই কিং মাটিতে লুটিয়ে পড়ে। পৃথিবীটা যেন চারিদিকে ঘুরতে থাকে, অন্ধকার হয়ে আসতে থাকে তার 2 চোখ, ঝাপসা দেখতে থাকে। মাথার শহর তার যেন তার ছিঁড়ে গেছে, কোনো কিছুই যেন চিনতে পারছে না। সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যায়। রাফসান ডন মিলে সেখানে উচ্চ স্বরে হাসতে থাকে, কিন্তু সেখানে হঠাৎ করে আর এক অজানা আগন্তুক হাজির হয়, আর সেখান থেকেই সবার চোখে ধুলা দিয়ে নিয়ে যায় কিংকে। তারপর কিং অসুস্থ হয়, প্রায় 2 বছর হয়ে যায়। 2 বছর পর তার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই তাকে সবটা খুলে বলে। সবটা শুনে সে পাগল হয়ে যায়, প্রতিশোধ নিতে চায়। নিজেকে সেইভাবেই তৈরি করে ভেঙে যাওয়া তার সাম্রাজ্যের রাজা আবার তৈরি করে।
তখন থেকেই এক এক করে নৃশংসভাবে মারতে থাকে, কারণ তারা বিশ্বাসঘাতকতা করেছিল তার সাথে। লিজার ব্যাপারটা তো আপনারা আগেই জানেন, তাই আর বললাম না। নিজে তার সাথে কাজ করে বিভিন্ন মিশনে যায়, অনেকে মারি, সকলের গলা থেকে মাথাটা আলাদা করে ফেলে। সব জায়গায় সব মিশনে একসাথে কাজ করে তারা। দুজন মিলে প্রায় অনেকজনকেই মেরে ফেলেছে, কয়েকজনে শুধু বাকি আছে। বিশ্বাসঘাতককে খুব কষ্ট করেই মারবে। কিং বলে ওঠে, লিজা, আর কে কে বাকি আছে আমার লিস্টে চেক কর তাদের সবাইকে। তেমন কেউ নেই, প্রায় 5 জনের মতো আছে, আর এদেরকে মেরে ফেললো। আমাদের মিশন সাকসেসফুল। আমাদের গ্যাংটা আগে থেকে 2 গুণ পাওয়ারফুল হয়েছে। আগে থেকেও সারা বিশ্বে নাম ছড়িয়েছে। প্রায় 8টা রাজ্যের মানুষ তোমাকে শুভকামনা জানিয়েছে, সাথে সে দেশের মাফিয়াগুলো তোমার সাথে কাজ করবে বলে হাত মিলিয়েছে। এবং কয়েকটা গ্রুপ আছে যেগুলো আমেরিকান ডনের কথায় চলে। আর সেই ডনকে পেতে হলে রাফসানকে ধরতে হবে, আর রাফসানকে ধরতে হলে তার কাছের ছেলে রিটনকে ধরতে হবে। ওকে, ঠিক আছে। লিটন কোথায় থাকে, কি করে? তাকে যে করে হোক তুলে নিয়ে আসো। আজকে তার খেলা খতম করব। আমার ছেলেপেলেগুলোকে পুরো ভার্সিটিতে লাগিয়ে দাও, আমি জানতে চাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, কয়েক ঘন্টার মধ্যে তোমার কাজ হয়ে যাবে। বেশি দেরি না করে কয়েক ঘন্টা অতিক্রম হতে না হতেই লিটনকে তুলে নিয়ে আসে খোড়াবাড়ির ভেতর। লিটন সেখানে বিভিন্ন খাবারের কেমিক্যাল কম দামে সেগুলো বাজারে সেল করার ব্যবসা করত। সেখানে কেমিক্যাল খাবারে দিচ্ছিল নিউটন, আর সেখান থেকে এটাকে তুলে নিয়ে আসে গোডাউনে। গোডাউনের ভেতরে চেহারে বেঁধে রাখা হচ্ছে তাকে। কিং বলে ওঠে, কয়লার বক্সটা নিয়ে আসো। ওকে। লিটন, দেখ, তুই নতুন এ জগতে, আমাকে চিনিস কিনা জানি না, আমার সম্বন্ধে শুনেছিস কিনা তাও জানি না, তবে তোকে বলে রাখি, সিংহ খেপে গেলে খুব বড় মাসুল দিতে হবে। যা জিজ্ঞেস করছি তাই বল, রাফসান কোথায়? লিটন এক বাক্যে বলে দেয় সে জানে না। লিটন কোনো কিছু বলবে না বলেই শপথ করে। এটা শুনে লিজা বলে ওঠে, তাহলে তোকে মরতে হবে, আর মরার জন্য তুই পুরোপুরি তৈরি হয়ে নে। কোনো কথা বলে না। কয়লাতে আগুন জ্বালিয়ে দেয়, তারপর তার পা আগুনের মাঝখানে রেখে চিৎকার করতে থাকে। লিটন মুহূর্তের মধ্যেই পা দুটো ঝলসে যায়, মাংসগুলো টপ টপ করে গড়ে পড়তে থাকে সেই কয়লার আগুনে। আগুন ধরে যায়, যেন শরীরের ভেতর তার অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। অতিরিক্ত আগুনের তাপ থাকায় যেন তার পায়ের হাড়গুলো পর্যন্ত চলে যাচ্ছে। এরই মধ্যে মরিচের গুঁড়া, পেঁয়াজের রস ও রসুন এক জায়গায় মিশ্রণ করে সেইগুলোকে রসে পরিণত করে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পুশ করে দেয়। সাথে সাথে জ্বলতে থাকে তার শরীর, পাগলের মতো লাফালাফি করতে থাকে। কয়েক জায়গায় তার শরীরে আঘাত পড়ে, সেই জায়গাগুলোতে লবণ ঢেলে দেয়। কৃষকে এর পচে যাওয়া চাপা মরিচের রস ছেড়ে দেয়, তারপর হাতের বাঁধন খুলে দেয়। পাগলের মতো সামনে থাকা ব্লেডগুলো দিয়ে তার ক্ষত স্থানগুলোকে কাটতে থাকে। সে নিজের শরীরটাকে কেটে কেটে একাকার করে দেয়, মাংসগুলো পিস পিস হয়ে যেতে থাকে। তারপর পার্সেল করে পাঠিয়ে দেয় রাফসানের রাজস্থানে কাছে। রাফসান এটা দেখেই ভয়ে আগেই শেষ। রাফসানকে যে করে হোক তুলে নিয়ে আসবে বলে লিজা বেরিয়ে আসে। ওইদিকে রাসেল লিটনের লাশ দেখার সাথে সাথে প্লেন না করে গিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেয় কুমিল্লা শহরে। পালিয়ে যাবে প্রায় 20 গ্রাম এলাকাতে। চারদিকে তার ছেলেপুলে রয়েছে। লিজা খবর পায়, দ্রুত সেখান থেকে তুলে নিয়ে আসে রাফসানকে উল্টিয়ে রাখা হয়েছে। রাসেল বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমি বলে দিচ্ছি, রাফসান এই শহরে আছে, ভার্সিটির সেই পাশের যে বাড়িতে আছে সেখানে সে থাকে। আর এসব কিছুর সাথে আমেরিকার ডন এবং আমাদের কলেজের ভিপি এবং প্রিন্সিপাল জড়িত আছে। কথাটা শোনার সাথে সাথে উচ্চ স্বরে হাসতে থাকে কিং আর লিজা। এরপর তো সব বলে দিয়েছে, তাই মৃত্যুটা খুব সহজভাবেই দেবে বলে সিদ্ধান্ত নেয় কিং। বলে ওঠে, তোর মৃত্যুটা খুব আরামদায়ক হবে। এই নাও তোমার সেই আরামদায়ক মৃত্যুর যন্ত্র। চকচক করে আগুনে পোড়া লোহার রড এখনো যেন লোহা থেকে টপ টপ করে আগুনের লোহাগুলো ঝরে পড়ছে। এতটাই আগুন দিয়ে পুড়িয়ে লাল করে এনেছে লোহাটাকে। কোনো কথা ছাড়াই লিজা রাসেলের প্যান্টে খুলে নেয়, তারপর রাসেলের পায়খানার দরজা দিয়ে বড় রডটা ঢুকিয়ে দেয়। সাথে সাথেই যেন ভেতরটা জ্বলে যায়। চিৎকার দেওয়া তার এই চিৎকার যেন পুরো পৃথিবীটা কেঁপে ওঠে। সেখানে ছটপট করতে থাকে। মৃত্যুর যন্ত্রণা যেন আরো ভয়ঙ্কর হয়ে যায়। মুহূর্তের মধ্যেই পায়খানা দরজা সহ ভেতরের অধিকাংশ জিনিস তার
জ্বলে যায়। সর্বপ্রথম তার কলিজাটাই জ্বলে যায়, তারপর তাকে আরেকটু কষ্ট দেওয়ার জন্য তার ওই দরজা দিয়ে রথটা ভেতরে ঢুকিয়ে দেওয়ার পরেই সেটাকে শীর্ষক পানি শ্যাকা মেশিনে স্টার্ট দেওয়ার জন্য যেভাবে মেশিন স্টার্ট দেয় ঠিক সেইভাবে লোহার রডটা ঘোরাতে থাকে। এক পর্যায়ে পেট ভেদ করে মাথার মগজ দিয়ে বের হয়ে আসে লোহার রডটা। ঠিক সেইভাবে পার্সেল করে পাঠিয়ে দেয় রাফসানের কাছে। রাফসান সব দেখে ভয়ে সেখানেই শেষ। দ্রুত ফোন করে ডনকে। ডন বলে ওঠে, আমি সব জানি, তুমি দ্রুত সেখান থেকে চলে আসো যদি নিজের জীবন বাঁচাতে চাও। আমি 5টা মাফিয়া গ্যাংয়ের কথা বলছি, প্রায় 5 লক্ষ বেশি আমাদের ছেলে হয়েছে, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। তুমি চলে আসো আমার দেশে। আমি যেখানে আছি সেখানে কেউ জানে না। এখান থেকে বের হলেই আমার মৃত্যু, কারণ আমাকে সাপোর্ট দেওয়ার মতো এদেশে আর কেউ নেই। সবাইকে সে নৃশংসভাবে মেরে ফেলেছে। অনেকের লাশ আমার কাছে আছে, আর অনেককে নিখোঁজ করে রেখেছে সেই কিং। আরে শালা আবাল, তুই যে জায়গায় আছিস সে জায়গার ব্যাপারে তোর বাম হাত রাসেল বলে দিয়েছে। এতক্ষণে তুই দ্রুত সেখান থেকে বেরিয়ে পড় যদি নিজের জীবন বাঁচাতে চাস। তো কি? কথাটা শোনার সাথে সাথেই সেই অবস্থায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। পরনে তেমন কোনো কিছুই নেই, সাদা রঙের একটা লুঙ্গি ও পরনে একটা পাতলা স্যান্ডো গেঞ্জি। গাড়ি নিয়ে রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানে প্রায় কয়েক কোটি টাকা নিয়ে নিজেই একটা প্লেন দখল করে নেয়। এটা একটা প্লেনকে ভাড়া নিয়ে আমেরিকার উদ্দেশ্যে, কিন্তু সে জানেই না তার মৃত্যু সেই প্লেনেই রেখা আছে। সেই প্লেনটা ছিল রাফিনের কেনা, আর রাফিন এই প্লেনে ভাড়া নেয় রাফসান। রাফসান বেঁচে গেছে মনে করে ঘুমের দেশে পাড়ি জমায়। হঠাৎ করে 4টা বুলেট এসে তার বা পায়ে ও ডান হাতে লাগে। চমকে ওঠে রাফসান। কিং মুচকি একটা হাসি দেয়। কোনো কথা ছাড়াই মুখের ভেতর থেকে জিভাটা বের করে নিয়ে এসে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলে, তাও এতগুলো মেয়ের সামনে। তারপর নিজের সামনেই লজ্জাস্থান কেটে ফেলে, চোখগুলো উফরে ফেলে, দাঁতগুলো হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে, হাতের তালুর ওপর কাপড় ইস্তারি করার মেশিন দিয়ে চেপে ধরে, সাথে সাথে পেটে এও মুখেও একটু আঁচ দেয়। তারপর সেই ক্ষতস্থানগুলোতে ইঁদুর মারার ছোঁয়া সিংহের পাতা ও ফল লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই চুলকাতে থাকে। এদিকে কিং লিজা বলে ওঠে, এই মৃত্যুটা খুব সহজ হয়ে গেল। যদি আকাশে না থেকে মাটিতে থাকতাম তাহলে এর মৃত্যুটা আরো ভয়ঙ্কর দিতে পারতাম। কিং এমনিতেই তাকে যে যন্ত্রণা দিয়েছ তাতেই তো সে কুপকাত হয়ে গেছে। এয়ারপোর্টে অপেক্ষা করছিল ডন ও তার ছেলে। প্লেনে ল্যান্ড করবে এমন সময় কিং ফায়ার করতে বলে সাথে সাথেই বিমানবন্দরে প্রায় কয়েক হাজার গুলি ধ্বংস করে দিতে থাকে তার ছেলের দেহটাকে। প্রায় কয়েক হাজার বুলেট দিয়ে দেহটাকে ক্ষত বিক্ষত করে দেয়। এতগুলা বুলেটের আঘাতে ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে ডন সেখানে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কিং ওই দেশের মাটিতে নামার সাথে সাথেই মন খুলে নিঃশ্বাস নিয়ে উচ্চ শব্দে হেসে ওঠে আর বলে ওঠে, সিংহ সত্যিকারের বনের রাজা। সিংহের মৃত্যু না হওয়া পর্যন্ত বনের রাজাই থেকে যাবে। সিংহ যেমন অসুস্থ হলে হুঙ্কার দিতে ভুলে যায় না, ঠিক তেমনি কিং নামের এই রাফিন ছেলেটি কখনো তার হিংস্রতা ভুলে যাবে না। রাফিন, তুমি তো তোমার প্রতিশোধ নিয়েছো। চলো না এবার দুজন দুজনকে বিয়ে করে সংসার শুরু করি। দ্বিতীয়বারের মতো তোমাকে ভালোবেসেছি। আমি জানি না তোমাকে আমি রিয়ার জায়গা দিতে পারবো কিনা, তবে তোমাকে তোমার জায়গাটা ঠিক আমি দেব। আমি কারো জায়গা নিতে চাই না, আমি শুধু আমার জায়গাটা তোমার মনে তৈরি করতে চাই। আমাকে সেই সুযোগটা দেবে কি? তোমায় আমি ভালোবেসে ফেলেছি। তোমার সাথে থাকতে থাকতে কখন যে তোমায় আমি আমার নেশা বানিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আমি তোমার বাচ্চার আম্মু হতে চলেছি। মানেটা কি? কি করে এসব হলো? আমি তো তোমার সাথে কখনো সেরকমভাবে মেলামেশা করিনি। তাহলে তুমি নেশা করার পর ঘুমিয়ে যাওয়ার পরে আমি তোমার সাথে মেলামেশা করেছি নিজ থেকে। তোমাকে হারিয়ে না ফেলার জন্য আমি নিজেকে তোমার কাছে উজাড় করে দিয়েছি তোমার অজান্তে। এখন যদি তোমাকে অ্যাকসেপ্ট না করি? আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। তোমার বাচ্চার আম্মু হতে চলেছি। তাই চলো তাহলে আর একটু আদর করি আজকে। আগে বিয়ে, তারপরে বাকি সব। তারপর তারা বিয়ে করে নেয়, নতুন করে শুরু করে সংসার। প্রতিদিন তাদের রোমান্টিক ভালোবাসা, রোমান্টিক অত্যাচার চলে। দুজন দুজনকে আগলে নেয়। ভালোবাসার পরশে বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক তাদের আশা আকাঙ্ক্ষা।
যারা শেষ পর্যন্ত গল্পটা শুনেছ অবশ্যই ভিডিওর মাঝখানে সেই সারপ্রাইজ ও চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে হোম ডেলিভারিও সারপ্রাইজ পেতে এখনই শেয়ার করে দাও। গল্পগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সর্বদা সবসময় সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।